আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হায়ার ম্যাথ প্রথম পত্রের অন্তরীকরণ এই চ্যাপ্টারটিতে। তো এই চ্যাপ্টারে আমরা কি কি ধরনের সিকিউগুলো আসে সেটা আমি আরেকবার মনে করে দিয়ে আজকের আলোচনা শুরু করব। যে নর্মালি তোমরা দেখছো যে কতে আসলে লিমিট থেকে প্রশ্নগুলো আসে, তাছাড়া কিছু ছোটোখাটো কিছু অন্তরীকরণ আসতে পারে বা মূল নিয়মে অন্তরীকরণ আসতে পারে। এবং খতে আমাদের মেইনলি কি আসে, খতে মেইনলি আমাদের কিছু কিছু টাইপ আছে যেগুলো আসলে অন্তরীকরণ সরাসরি আসতে পারে, অথবা এর সাথে আমাদের আছে হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণটা। এটা আমাদের বেশ পরীক্ষায় আসে। খ এবং হচ্ছে গ এই দুটো মিলিয়ে আসলে তো প্রশ্ন হয়। তো খ এর প্রশ্ন গতে আসতে পারে, গ এর প্রশ্ন খতে আসতে পারে। তার মানে হচ্ছে খ গ এই দুইটা প্রশ্নের জন্য তোমাকে খুব ভালো মতো পড়তে হবে হচ্ছে বিশেষ করে লঘুমান গুরুমান নির্ণয় এবং স্পর্শক অভিলম্বের সমীকরণ, এবং সাথে দেখতে হবে বেশ কিছু টাইপের অন্তরীকরণ এবং পর্যায়ক্রমিক অন্তরীকরণটা। তো আজকে আমরা বাকি অংশটুকু কভার করে ফেলবো, যে আমাদের কিছু টাইপের অন্তরীকরণ আমরা দেখবো যেগুলো ভিন্ন ভিন্ন টাইপ আছে, ভিন্ন ভিন্ন নিয়ম। তো সেগুলো আমরা একটা একটা করে দেখে রাখবো এবং সরাসরি সিকিউ সলভ করতে গিয়ে দেখবো যে ওই জিনিসগুলো কীভাবে পরীক্ষা আসছে, তখন আমরা আবারও সলভ করবো। এবং তার সাথে স্পেশালি আমরা যে ঢাল নির্ণয়, তারপর হচ্ছে ঢালের পাশাপাশি কি যে স্পর্শক অভিলম্বের সমীকরণ এবং আলটিমেটলি লঘুমান এবং হচ্ছে গুরুমানটা নির্ণয় করা, এই জায়গাটাকে তুমি যদি এতটুকু শিখো, যাদের হাতে সময় খুবই কম, তুমি চাইলে এখন সব কিছু পড়তে পারতেছো না, তোমাকে এখন ফোকাস করে পড়তে হবে যে কোনটুকু জিনিস পড়লে তোমার পরীক্ষায় নাম্বার পাওয়ার চান্স অনেক বেশি, ওইখান থেকে বেশি আসে। তো ওই জিনিসটুকু তুমি ভালো মতো প্র্যাকটিস করে শেষ করে ফেলো, তাহলে তোমার জন্য বেশি বেনিফিট হবে তোমার জন্য। কারণ তুমি এখন যেহেতু সব কিছু শেষ করে তোমার পক্ষে সম্ভবই না, কিন্তু ওই জায়গাগুলো বাছাই করো, সেগুলো বাছাই করে দিছি যে এই পার্টটা খুব ভালো করে তোমাকে পড়তে হবে। ওই পর্যায়ক্রমিক অন্তরীকরণটা আমি তো একদম এই স্পেসিফিক নাম ধরে বলি কোনটা কোনটা পড়ো, তোমার হাতে একদমই সময় কম, তাহলে তুমি লিমিটের অঙ্কটুকু ভালো করে করো। 2 নাম্বার, তুমি মূল নিয়মে অন্তরীকরণটা একটা দুইটা উদাহরণ দেখে রাখো কীভাবে করতে হয়। লিমিট আমি লিখেও দিচ্ছি যে তুমি আসলে আলটিমেটলি তোমার হাতে সময় একেবারেই কম থাকে, তুমি জাস্ট এই অঙ্কগুলো করবা। তো তুমি শুরুতেই লিমিট করবা, কয়ের জন্য লিমিটের অঙ্কগুলো করবা। তারপর আছে হচ্ছে কি যে মূল নিয়মে অন্তরীকরণ, হ্যাঁ মূল নিয়ম। তো মূল নিয়মে যে অন্তরীকরণটা আছে, সেই মূল নিয়মে অন্তরীকরণটা তুমি একটু দেখে রাখবা, ঠিক আছে? তাহলে আমরা এটা বলে দিচ্ছি মূল নিয়ম, তাহলে মূল নিয়মে অন্তরীকরণটা। তারপর হচ্ছে কি করবা, ক্ষয়ের জন্য স্পেশালি তুমি কি করতে পারো, ক্ষয়ের জন্য খ আর গ তো আসলে একরকম, তো খ আর গ মিলে তুমি যে কাজটুকু করবা সেটা হচ্ছে তোমার জন্য যে হচ্ছে এই যে পর্যায়ক্রমিক অন্তরীকরণটা। হ্যাঁ, তুমি অন্য কিছু এত কিছু তোমার দেখার দরকার নেই, কারণ তোমার হাতে সময়টা খুবই কম। যেইটুকু দেখবা ওইটুকু ভালো মতো প্র্যাকটিস করো, ওইটুকু আসলে তুমি পারো এনশিওর করো। বইয়ের যেগুলো অনেক বেশিবার বোর্ডে আসা প্রশ্ন, প্রত্যেকটা প্র্যাকটিস করে রাখো, নিয়ম শিখো তুমি, তারপরে তো পারবা, কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে। কারণ পরীক্ষার হলে গিয়ে নানান সিচুয়েশন হয়, নানান ঝামেলা আমরা পড়ি, এই জন্য তোমাকে প্র্যাকটিসে রাখতে হবে। তো পর্যায়ক্রমিকটা দেখতে হবে, পর্যায়ক্রমিকের পরে কি আছে, স্পেশালি শুধুমাত্র তুমি এই যে স্পর্শক অভিলম্ব, এটা একটু দেখতে হবে। স্পর্শক অভিলম্ব আর লাস্ট হচ্ছে কি লঘুমান গুরুমান আর কি, এই গুরুমান লঘুমান। তো গুরুমান তার সাথে কি আছে যে লঘুমান, তো গুরুমান লঘুমানটা দেখে রাখবা। তো এতটুকু দেখো, তোমাদের সময় কম থাকে, খুবই কম থাকে, তুমি জাস্ট এই অঙ্কগুলো তুমি দেখো, এনাফ, তোমার জন্য মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে, তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের, যদি সময় একেবারেই কম থাকে, হাতে সময় একেবারেই কম থাকে, তাহলে এইটুকু আমরা ফোকাস করবো। তো চলো আমরা সামনে আস্তে আস্তে আগে থাকি, দেখি আসলে কী কী জিনিস আছে। তো শুরুতে আমরা যে বললাম যে কিছু টাইপের স্পেশাল জিনিস আছে পরীক্ষায় মাঝে মাঝে এখান থেকে খতে দিয়ে দেয়, কতেও দিয়ে দিতে পারে। তো সেগুলো আমরা টাইপগুলো একটু করে আমাদের আয়ত্তে রাখি, যে না একেবারেই পারি না তা যেন না হয়, যে মোটামুটি আইডিয়া থাকে। তো কিছু টাইপ আমরা ফার্স্টে দেখবো এখান থেকে কিছু টাইপ, যেমন কী কী টাইপ আছে, যেমন ইউভি, ইউ বাই ভি, তারপর হচ্ছে বিভিন্ন সাপেক্ষে বলবে, এটার সাপেক্ষে এটার অন্তরীকরণ, হ্যাঁ। তারপরে পরামিতিক স্থানাঙ্ক দিয়ে দিতে পারে, বা ইউ টু দি পাওয়ার ভি দিতে পারে, অথবা অব্যক্ত ফাংশন থাকতে পারে যেখানে তোমাকে বলবে অন্তরীকরণ করো। তাহলে বেশ কিছু টাইপ আমাদের ছিল, এই প্রত্যেকটা টাইপ আমরা এখান থেকে কাভার করবো। এই প্রত্যেকটা টাইপ আমরা এখান থেকে কী করবো, কাভার করবো, যে আসলে এখান থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে। এই প্রত্যেকটা টাইপ আমরা মোটামুটি এখানে আইডিয়া রাখতে হবে, প্রত্যেকটা টাইপ সম্পর্কে একটা আইডিয়া তোমাকে রাখতে হবে যে আচ্ছা ঠিক আছে এগুলো আসলে এইভাবে করতে হয়। কারণ তুমি যখন সিকিউ সলভ করতে গিয়ে দেখবা যে মাঝে মাঝে এগুলোও আসতেছে। আর স্পেশালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এইটা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোনটা, এই যে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই পার্টটার কথাই বলছিলাম, তোমাদের হাতে যদি সময় কম থাকে, তুমি পরীক্ষার আগের রাত্রে তুমি জাস্ট এই অংশটুকু কমপ্লিট করে যাবা, আর সাথে কি লিমিট দেখে যাওয়া, শেষ। লিমিট, মূল নিয়ম আর এইটুকু, আর ওই যে পর্যায়ক্রমিক তো আছে, লিমিট, মূল নিয়ম, পর্যায়ক্রমিক আর হচ্ছে এই যে লঘুমান গুরুমান, শেষ। এই কয়েকটা জিনিস থেকেই তোমার একটা দুটো প্রশ্ন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটু পরে তো আমরা অ্যানালাইসিস করতে গিয়ে সেটা দেখবো
তো আমরা এখন এই জিনিসগুলির সলিউশন দেখবো একটা একটা করে। আমরা চলো সলিউশন দেখা শুরু করি যে এই জিনিসগুলো পরীক্ষা যদি আসে তাহলে আমরা কিভাবে সলভ করব বা আমাদের আসলে এখানে কি আমরা হেল্প নিব সেটা চলো আমরা আস্তে আস্তে এখানে দেখা শুরু করি। আমরা একটা দেখা শুরু করব। তো চলো আমরা ফার্স্টে শুরু করতেছি হচ্ছে আমাদের এই যে কিছু কিছু টাইপ আছে, কিছু টাইপের মধ্যে প্রথমটা আমাদের আছে দেখো ইউ ইন্টু ভি। যদি কখনো দুইটা ফাংশন গুণ আকারে থাকে, তোমাকে বলছে কি যে এই 1 নম্বর প্রশ্ন তোমাকে দিয়ে বলছে কি, তাহলে 1 নম্বরে স্টার দিয়ে রাখছিলাম আমরা। তোমাকে বলছে কি যে তুমি এই ফাংশনটা এক্স এর সাপেক্ষে দাও সেরকম এক্স এর সাপেক্ষে তোমাকে বলছে এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এমসিকিউতে আসতে পারে বা কতে আসতে পারে, খুবই ছোট যেহেতু। তো বলতে পারি যে এই ফাংশনটা তুমি কি করো যে অন্তরীকরণ করো, সহজ জিনিস, এটা আমরা জানি। তারপরে একবার জাস্ট দেখে রাখি, কারণ এটা আমাদের একটা নিয়ম ছিল। দুইটা ফাংশন দেখো গুণ আকারে আছে, দেখো গুণ আকার আছে, পাশাপাশি গুণ আকার আছে, মানে একটা ইউ একটা ভি। তো এখন গুণ আকারে থাকে তাহলে একটা আমাদের ফর্মুলা ছিল। ফর্মুলাটা কি ছিল? গুণ আকারে থাকলে আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে এরকম। আমি ফর্মুলাটা হচ্ছে আগে লিখে দিই, এক সাইডে এখানে লিখে দিচ্ছি আমি, যদি ওখানে থাকতো এরকম যে ডিডি এক্স অফ ইউ ভি, দুইটা ফাংশন গুণ আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে এটার অন্তরীকরণ কি হয়? প্রথমটাকে আমরা কি করি, বা যে কোনো একটাকে আমরা সামনে রাখি এবং অন্যটার আমরা ডিফারেন্সিয়েশন করি। দেখো কি করছি আমরা, ইউকে সামনে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন করছি, ডি এক্স ডিভি লিখছি আমরা। যোগ দিয়ে কি করবো আমরা, আগের বার ইউকে সামনে রাখছিলাম, এবার আমরা ভিকে সামনে রাখবো, রেখে আমরা ইউ এর ডিফারেন্সিয়েশন করব। শেষ। এটা হচ্ছে আমাদের নিয়ম ছিল। আশা করি সবার অ্যাটলিস্ট এই নিয়মটুকু সবার মনে আছে, আর মনে না থাকলে সমস্যা নেই, আমি তো বলেই দিলাম যে এইটুকু আমরা ফলো করবো ফর্মুলা। এবার এটা কীভাবে করা যায়? খুবই সহজ, খুবই সিম্পল। তো আমরা এটা খুব সহজেই করে ফেলতে পারবো। তো এখানে অ্যান্সার লিখলে কী হবে, অ্যান্সার লিখতেছি আমরা, এটা অ্যান্সার লিখতেছি আসলে। হ্যাঁ, যে প্রথমে এটা ইউ ধরলাম, এটা ভি ধরলাম, তো ইউকে আমি সামনে রাখলাম, এক্স স্কোয়ারটাকে সামনে রাখলাম, তাহলে অন্তরীকরণ করবো কার আমরা, এই যে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করবো। তো যোগ লিখলাম, এবার ই টু দি পাওয়ার এক্সকে সামনে রাখলাম, আর অন্তরীকরণ করবো কার আমরা, এক্স স্কোয়ারের আর কি। খুবই সহজ। তো আমরা জাস্ট একটা করে জাস্ট এক্সাম্পল দেখে তোমার টাইপগুলো পরিচিত করে রাখতেছি। মেইনলি আসলে যখন আমাদের সিকিউর মধ্যে গিয়ে অঙ্কগুলো আসবে তখন কিভাবে কোন কঠিন অঙ্ক কীভাবে আসছে তখন সেটা আমরা দেখবো। এখন তুমি জাস্ট টাইপগুলো সম্পর্কে একটু করে আইডিয়া রাখো, যারা একেবারেই পড়ো নাই তাদের জন্য আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের এক্স স্কোয়ার থাকলো, আর এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স কত হবে? আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্সই হয়। যে সূত্রগুলো ছিল, সূত্রগুলো তো একদম ঠাড়া, তোমাকে মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো মুখস্থ রাখলেই তোমার পক্ষে জিনিসগুলো করা ভালো মতো সম্ভব আর কি। এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। যোগ কি হবে এখানে, এই যে ই টু দি পাওয়ার এক্স ছিল সেই ই টু দি পাওয়ার এক্স থাকলো, আর এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার কথা সবাই আমরা জানি যে 2x হয়। তাহলে এই হচ্ছে আমাদের জিনিস। আমরা চাইলে একটা লাইন এক্সট্রা করতে পারি, এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর কমনগুলো আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো এক্স স্কোয়ার যোগ কত, 2x। তো তুমি হাইস্ট এতটুকু করতে পারো, করে দেখাতে পারো যে ঠিক আছে ভাই এটা আমাদের অ্যান্সার হবে এখান থেকে, এতটুকু করে দেখাইতেই পারো। শেষ, সহজ জিনিস। তাছাড়া আমরা একটা এক্সাম্পল দেখে জাস্ট একটা আইডিয়া রাখলাম, যারা একেবারেই পড়ো নাই তারা যেন বুঝতে পারো, এই জন্য আমি একটা উদাহরণ দেখাইলাম। এই উদাহরণ দেখানোর দরকার ছিল না আসলে, কিন্তু তারপর আমি দেখাইলাম কারণ এটা অনেকেই হইতে পারে যে পড়েই নেই একেবারে। এবার আমরা একটা দেখি যে ইউ বাই ভি যদি থাকে কখনো, তাহলে সেটা আমি সূত্রটা দেখাই দিচ্ছি আগে। তুই কখনো তুমি খেয়াল করো যে ডিডি এক্স অফ ইউ বাই ভি। হ্যাঁ, আগের বার কিন্তু খেয়াল করো, তুমি যাকে মন চাই ইউ ধরো, যাকে মন চাই ভি ধরো, কোনো সমস্যা নাই। এবার কিন্তু যাকে মন চাই ইউ ভি ধরা যাবে না। তুমি হইতেই পারতো যে তুমি এটাকে ভি ধরলা, এটাকে ইউ ধরলা, কোনো সমস্যা নেই, কারণ গুণ আকারে আছে। ভাগ আকারে থাকলে কিন্তু সমস্যা। ইউ বাই ভি, তারপর নিচেরটাই ভি, তোমাকে ফিক্সড ধরে নিতে হবে কি নিচেরটাই ভি, নিচেরটাই ভি হবে। ঠিক আছে, এটুকু মনে রাখবো। এটার আমাদের দেখি অন্তরীকরণটা কি হয়। সূত্র হচ্ছে যে ভি ছিল, নিচে হবে সেই ভি স্কোয়ার। ভি স্কোয়ার। আর এখানে আমরা কি করবো, যে ভি স্কোয়ার লিখছি তাহলে ভিটাকে আমরা সামনে রাখবো, তাহলে অন্তরীকরণ হবে কার, যে ডিডি এক্স অফ ইউ। ঠিক আছে, এবার মাইনাস এবার দেবো, মাইনাস চিহ্ন দিব আমরা, প্লাস না মাইনাস দিব আমরা, মাইনাস, কারণ যে এখানে ভাগ আকারে আছে। এবার ভিকে রাখছিলাম, তাহলে এবার ইউকে রাখবো আমরা, তাহলে সূত্র কি হবে, ডিডি এক্স অফ কি হবে আমাদের, এই যেরকম যে সরি ডিডি এক্সটা নিচে হবে, তাহলে হবে হচ্ছে ডি এক্স অফ কি ভি। তাহলে আমরা ভি স্কোয়ারটা লিখছি, তো ভিটাকে একবার সামনে রাখলাম, ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ, এবার আমরা ভি এর ডিফারেন্সিয়েশন করছি। তো এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা আমরা একবার অ্যাপ্লাই করি আমরা জাস্ট একটা প্র্যাকটিস করে রাখি যে আসলে জিনিসটা কীভাবে কাজ করে। তো এটুকু তোমাকে সুন্দর করে মনে রাখতে হবে ফর্মুলাটা প্রথমত। এবার আসলে উদাহরণটা কি বলছে, আমাদের বলছে 2 নাম্বারটা বা 1 নাম্বার প্রশ্ন আমাদের, এটা আসলে আমরা এটাকে 1 নাম্বারই ধরছি আর কি, 1 নাম্বার প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন আমাদের বলছে কি, দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু, আমাদের দেওয়া আছে এরকম যে লন এক্স বাই কত আমাদের আছে, এক্স আছে। ভালো কথা, লন এক্স বাই এক্স। তো এই ফাংশনটা এখানে আমাদের ধরলাম কি, আমাদের ইউ, এইটা হচ্ছে আমাদের ভি। তো এখন আমাকে বলছে এটার ফাংশনটার অন্তরীকরণ করো, তাহলে আমি সহজ কথাই লিখবো এইভাবে যে ডি ওয়াই বাই ডি এক্স, এক্স এর সাপেক্ষে এটা আমি অন্তরীকরণ করতেছি আমরা। তো কী হবে, নিচে নিয়ম ছিল, নিচে কী ছিল আমাদের, নিচে ছিল ভি স্কোয়ার। তো ভি এর যে স্কোয়ারটা সেটা আমি লিখলাম এখানে যে নিচে ভি স্কোয়ার। এবার ভি স্কোয়ার ছিল, ভিটাকে আমরা সামনে রাখবো, তো রাখলাম। ভি স্কোয়ার ছিল, ভিটাকে সামনে রাখলাম। এবার অন্তরীকরণ হবে কার, অন্তরীকরণ হবে হচ্ছে এরকম
যে ডি ডি এক্স অফ কি লন এক্স, এই যে এটা ইউ, ইউ এর অন্তরীকরণ হবে, তাহলে লিখলাম আমি যে লন এক্স। ওকে, তারপরে কি লিখবো আমরা, ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো যোগ না সরি বিয়োগ ছিল আমাদের, ভাগ যেহেতু বিয়োগ হবে। ওকে, আর মাইনাস কি হবে, একবার আমরা ইউকে ভিকে সামনে রাখছিলাম, এবার আমরা কি করবো ইউকে সামনে রাখবো, তাহলে লন এক্স, আর অন্তরীকরণ হবে কার, যে ডিডি এক্স অফ কি, যে ভি এর অন্তরীকরণ হবে, ভিটা ছিল কত আমাদের এক্স, হচ্ছে এক্স। শেষ, এই তোমাদের কাজ ছিল। এবার তুমি জাস্ট এখান থেকে তুমি একটু জাস্ট মানটা বসায় দেখো কত আসে আসলে, ডি ওয়াই বাই ডি এক্স, এটা করলে তুমি পাবা কত, নিচে এক্স স্কোয়ার পাচ্ছ, এক্স স্কোয়ার ছিল, আর উপরে কি পাচ্ছ, এখানে এক্স থেকে যাবে, আর এক্স এর সাপেক্ষে লন এক্স, লন এক্স এর অন্তরীকরণ হয় হচ্ছে 1/x, এটা আমরা জানি যে লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x, সূত্র ছিল আমাদের মুখস্থ, লন এক্স, এক্স এর সাপেক্ষে লন এক্স হয় কত 1/x। ওকে, মাইনাস থাকলো এখানে, সাথে থাকলো লন এক্স, আর এক্স এর সাপেক্ষে এক্স কত হয় 1, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 1 হয়। এই হচ্ছে আমার জিনিস, আমরা এখানে কাটাকাটি গিয়ে থাকতে এক্স এক্স কাটা যাবে, তাহলে আলটিমেটলি আমরা পাইলাম হচ্ছে এই ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু, আলটিমেটলি পাইলাম হচ্ছে এখানে এক্স স্কোয়ার, আর উপরে আসতেছে আমাদের 1 মাইনাস লন এক্স, এই হচ্ছে আমাদের অ্যান্সার। যে জিনিসটা অ্যান্সার কত 1 মাইনাস লন এক্স, আর সাথে থাকছে কত আমাদের, সাথে থাকতেছে আমাদের যে এখানকার এক্স স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার এখান থেকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। ওকে, তো আশা করি এইটুকু জিনিস সুন্দর মতো বুঝতে পারছো যে জিনিসটা আসলে কীভাবে কাজ করে আমাদের। এরকম যদি থাকে ইউ ইন্টু ভি বা ইউ বাই ভি, তাহলে আমরা এইভাবে করতে পারবো। আমরা একইভাবে দেখে ফেলি হচ্ছে পরের টাইপটা, যে বলছে সাপেক্ষে, যখন আমাদের একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনে যখন বলবে অন্তরীকরণ করো, তখন আমরা কি করব। ফর এক্সাম্পল হচ্ছে আমরা এটা নিলাম যে আমাদের বলছে কি এখানে, যে আমরা এটা সলিউশন যদি করি, বলছে যে আমরা নর্মালি বলতো কি এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ করো, এবার বলছে যে কজ এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ করো, এরকম থাকতে পারে, তখন কি করবা, তখন খুবই সহজ নিয়ম আসলে, তখন তুমি এইটার পরিবর্তে এই লাইনটা তুমি লিখবা, তুমি এখানে লেখা ছিল আসলে এরকম যে ডি সাইন এক্স, তুমি লিখলা ডি সাইন এক্স, আর তুমি নিচে লিখবা কি হচ্ছে ডিএক্স, তাহলে তুমি একটা ডিএক্স দিয়ে ভাগ করে দিলা, এখানে কি ছিল আমাদের, এখানে ছিল হচ্ছে কি ডি কজ এক্স, এই কজ এক্সটাকে তুমি একটা ডিএক্স দিয়ে ভাগ করে দাও, দেখো এটাকেও ডিএক্স দিয়ে ভাগ করছো, এখানে ডিএক্স দিয়ে ভাগ করছো, তো এই দুটো আসলে কাটাকাটি যে একই জিনিস মেনটেন করতেছে, কোনো সমস্যা নাই। এবার তুমি এক কাজ করো, এইটুকুন অন্তরীকরণ করো, এইটুকুন অন্তরীকরণ করো, এবার তোমার হয়ে গেল। তো এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ কত, সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে আমাদের কত কজ এক্স, আর এক্স এর সাপেক্ষে কজ এক্স এর অন্তরীকরণ কত মাইনাস সাইন এক্স, এটা আমরা জানি। তো অ্যান্সার কি হবে খেয়াল করো, cos x বাই sin x মানে cot x, তাহলে মাইনাস cot x। তো তুমি অ্যান্সার বের করে ফেলতে পারো যে কীভাবে একটা ফাংশনের সাপেক্ষে একটা ফাংশন অন্তর্গ্রহণ করতে হয়। তো ফাংশনের সাপেক্ষে ফাংশন অন্তর্গ্রহণ করলে তুমি এরকম একটা ভাগ dx দিয়ে দিবা দুইটার মধ্যেই, তাহলে তুমি x এর সাপেক্ষে উপরেটাও করবা নিচেটাও করবা, শেষ। এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আর এবার যদি আমাদের এরকম আসে, দেখো পরেরটা আমরা একটা এই উদাহরণ লিখছি, এক্স স্কোয়ারের সাপেক্ষে সাইন এক্স, পরীক্ষাতে আসতে পারে, আমরা দেখবো এখানে। হ্যাঁ, তোমাদের এখানে কয় নম্বর অঙ্ক, এখানকার আসলে 2 নম্বর অঙ্কটা বলছে কি এক্স স্কোয়ারের সাপেক্ষে, এক্স স্কোয়ার এর সাপেক্ষে, এক্স স্কোয়ারের সাপেক্ষে কিসের অন্তরীকরণ, এক্স স্কোয়ারের সাপেক্ষে হচ্ছে আমাদের সাইন এক্স এর অন্তরীকরণ, এক্স স্কোয়ারের সাপেক্ষে সাইন এক্স। তো এসে দেখতে কীরকম ভাবে লিখবো আমি ভাবে যে ডি ডি এক্স স্কোয়ার, তাহলে আমি এক্স স্কোয়ার লিখবো এখানে, কিন্তু ডি এক্স স্কোয়ার, আর উপরে কি আছে আমাদের যে সাইন এক্স এর অন্তরীকরণ, তাহলে উপরে হবে কত সাইন এক্স। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা কীভাবে লিখবো, আসলে সেম আগের মতো করে আমরা দুটাকে ভাগ করে দিচ্ছি হচ্ছে কি ডি এক্স দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে ছিল হচ্ছে কত যে সাইন এক্স ছিল, এটাকে আমরা ভাগ করে দিচ্ছি হচ্ছে কত ডি এক্স দ্বারা, এখানে সেম কাহিনী ছিল কত আমাদের ডি এক্স স্কোয়ার, আর ভাগ করে দিচ্ছি আমরা কত যে হচ্ছে ডি এক্স দ্বারা। লিখে দেখি কী অ্যান্সার আসবে, জাস্ট মানটাকে বসাই দাও, খেয়াল করো এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি আসে আমাদের কজ এক্স আসে, আর এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার করলে আমাদের কি আসবে, আসবে হচ্ছে কত 2x আসবে, এক্স স্কোয়ার হলো 2x, তাহলে cos x বাই 2x, শেষ, অ্যান্সার শেষ। এতটুকু কিন্তু সেম এইভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখে রাখি যে এই ফাংশনের সাপেক্ষে ফাংশনের করতে বললে, তো আমরা আরেকটাও নিচ্ছি, এটা আমরা একটু দ্রুত করে ফেলে আসো। 3 নাম্বার কি বলছে, বলছে লন এক্স এর সাপেক্ষে লন 1/x, আমি সরাসরি লিখতেছি যে এরকম যে লন এক্স এর সাপেক্ষে কি বলছে যে লন 1/x এর অন্তরীকরণ। হ্যাঁ, লন 1/x এর অন্তরীকরণ, এইটুকুর অন্তরীকরণ দিচ্ছে। তো দেখতে পাচ্ছি লন এক্স, এখানে লন এক্স এর মতোই আছে, একটা কাজ করি আমরা একটু সহজ করে করি এটা আরো, যে লন এক্স, আর এখানে আমরা কি করব যে এখানে লন এইরকম আছে ডি লন এক্স, তো এক্সকে লিখতে পারি কি আমরা এক্স ইনভার্স 1, এরকম লিখতে পারি আমরা, তাই না। এবার একটা নিয়ম আমরা জানি, সেটা হচ্ছে কি যে লন মাথার উপর কিছু থাকবে সেটাকে সামনে নিয়ে আসে, তো সামনে নিয়ে আসলো -1, আর সাথে থাকলো কত লন এক্স, সাথে ডি ছিল আমাদের, থাকলো তো ডি লন এক্স, আর নিচে ছিল কত যে ডি লন এক্স। এবার বুঝতেই পারতেছো, দেখো এখানে যা আছে যার সাপেক্ষে অন্তরীকরণ তাকে অন্তরীকরণ করতে হচ্ছে, যেমন এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 1 হইতো, তাহলে লন এক্স এর সাপেক্ষে লন এক্স এর অন্তরীকরণ 1 হবে, তাহলে এখানে -1 আগে থেকে ছিল আর সাথে কি 1 হয়েছে,
আলটিমেটলি কত আসলে -1ই হবে এখানকার অ্যান্সার। শেষ। তারপরে এরকম আসতে পারে পরীক্ষায়, ছোটোখাটো সহজ সিম্পল MCQতেও চলে আসতে পারে। আমরা প্রত্যেকটা টাইপ আইডিয়া রাখতেছি, এরকম এরকম টাইপ আছে, সরাসরি আমরা সিকিউ এর মধ্যে এগুলো দেখবো, আর সমস্যা নেই। ওকে ফাইন। এরপরে আমাদের সাপেক্ষের পরে এগুলো পরমিতিক স্থানাঙ্ক যে থাকে মাঝে মাঝে, এরকম পরমিতিক স্থানাঙ্ক দিতে পারে, দিয়ে বললো কি ঠিক আছে পরমিতিক স্থানাঙ্ক আছে, এরকম তোমাকে এক্সটা প্রকাশ করা আছে ভিন্ন একটা চলক দিয়ে টি দিয়ে, ওয়াইটাও ভিন্ন একটা চলক দিয়ে প্রকাশ করা আছে টি দিয়ে, বলছে এবার তুমি অন্তরীকরণ করো। তো পরমিতিক স্থানাঙ্ক থাকলে কি করবে সেটাও আমরা শিখে রাখি একটা দুইটা এক্সাম্পলের মাধ্যমে। পরামিতিক স্থানাঙ্ক, হ্যাঁ পরামিতিক স্থানাঙ্ক, পরামিতিক স্থানাঙ্ক। ওকে পরামিতিক স্থানাঙ্ক খেয়াল করো। ওকে পরামিতিক স্থানাঙ্ক খেয়াল করো, কি বলছে আমাদের দেওয়া আছে এখানে যে x ইকুয়াল টু হচ্ছে 280। তাহলে লিখতেছি আমি এখানে যে হচ্ছে 4 নাম্বার বলছে আমাদের কি x ইকুয়াল টু 280, x ইকুয়াল টু 280 দেওয়া আছে, এবং বলছে y ইকুয়াল টু সাথে আরেকটা দেওয়া আছে, y ইকুয়াল টু হচ্ছে কত দেওয়া আছে 80 স্কয়ার, y ইকুয়াল দেওয়া আছে 80 স্কয়ার। এখন বলছে তাহলে এখান থেকে dy/dx বের করো, তো ভালো কথা dy/dx বের করো। যখন এরকম আসবে তুমি যে এই কাজটা করবা, দেখো এখানে কি আছে আমাদের x আছে না আর y আছে না, dy/dx। তুমি দুজন কি করবা, কিরকম করবা, দেখো দুজনে তুমি ভাগ করে দেবে ভাবে যে dy/dt, তারপর হচ্ছে কি ছিল dx ছিল, ভাগ করে দেবো dx/dt। দেখো তাহলে dt বাদ চলে যাবে। তো এই কাজটা আমরা করি এখান থেকে। দেখো আমাদের এখানে dy ছিল কত, এই যে ছিল 80 স্কয়ার, তাহলে লিখে আমি ভাবে যে d 80 স্কয়ার। আমি দ্রুত করা শিখাবো, আমি জাস্ট মেন নিয়মটা করতেছি, যদি রিটেনে কখনো আসে তাহলে dt থাকলো সেম একইভাবে, dt ছিল dt লিখে রাখি, x এরটা লিখি আমরা, x কত, x হচ্ছে 280, তাহলে লিখবো হচ্ছে কত, যে d লিখলাম কত 280। এবার তুমি এটাকে সলভ করো, দেখো অ্যান্সার তোমার চলে আসছে। দেখো উপরে কি হচ্ছে, t এর সাপেক্ষে 80 স্কয়ার, তাহলে a সামনে থাকলো, আর a t এর সাপেক্ষে t স্কয়ার মানে কত আসবে 2t আসবে, x স্কয়ার 2x হয়, তাহলে t স্কয়ারটা 2t হবে। আর এখানে a সামনে থাকলো, 2 এটা সামনে থাকলো, আর কি হলো t এর সাপেক্ষে t হলো 1, অন্তরীকরণটা করে ফেললাম। এবার এখান থেকে তুমি অ্যান্সারটা লেখো, দেখো 2a কাটা আর সব কিছু যাওয়ার পরে অ্যান্সার শুধু টি, অ্যান্সার হচ্ছে কি শুধু টি এখান থেকে শেষ। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। তো তুমি যেটা করতে পারো পরীক্ষায় দ্রুত করার জন্য, এখানে ডিওয়াই ছিল না ও ডিওয়াই, তাহলে তুমি করবা কি উপরে, আমি দ্রুত লিখে দেখাচ্ছি, জাস্ট তুমি অ্যান্সার লিখবা, জাস্ট অ্যান্সার লিখবা কীভাবে, জাস্ট অ্যান্সার মানে দ্রুত আর কি। দ্রুত করার জন্য তুমি কি করবা, এই পথে ফলো করবা। এখানে লেখা আছে ডিওয়াই না, তো ওয়াইয়ের যে আছে তাকে টি আছে, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবা। 80 স্কয়ারের অন্তরীকরণ করলে কি হয়, এ সামনে থাকে আর টি স্কয়ারটা 2, টি স্কয়ার থেকে কি হবে 2t হবে, ডাইরেক্ট লিখবা 2t। তোমার এগুলো ভাগাভাগি এত কিছু হাতে ডাইরেক্ট তুমি লিখতে পারবো। আর নিচে কি আছে, নিচে ছিল কি যে x, তাহলে x এর যেটা আছে সেটাকে অন্তরীকরণ করে দিবা টি এর সাপেক্ষে, তাহলে 280 ছিল, তো টি এর সাপেক্ষে t1, তাহলে হবে 2a। দেখো 2a কাটা অ্যান্সার হচ্ছে কত, টি চলে আসলো শেষ। তুমি ডিরেক্ট অ্যান্সারটা লিখতে পারবে, দ্রুত করতে পারবে। তাহলে নিয়মটা কি, যে এখানে ডিওয়াই ছিল, তাহলে ওয়াই এর জিনিসটাকে অন্তরীকরণ করে দিবা উপরে, এক্স ছিল এক্স এর জিনিসটাকে নিচে অন্তরীকরণ করে দিবা শেষ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এখানকার জিনিস, আশা করি বুঝতে পারছো পরমিতিক্যালি কি করবো। যেমন তোমাদের আরও ছিল এখানে, আমরা আরেকটা দ্রুত বের করা শিখি, যেমন এখানে ছিল কি আরেকটা, এই যে x ইকুয়াল টু cos t দেওয়া আমাদের আছে, আর y ইকুয়াল টু sin t দেওয়া আছে, বলছে dy/dx বের করো। তাহলে আমি এখান থেকে জাস্ট 5 নাম্বার আরেকটা অ্যান্সার করি দ্রুত। আমাদের বলছে x ইকুয়াল টু cos t, এবং বলছে কি y ইকুয়াল টু কি বলছে sin t, এখান থেকে বলছে কি dy/dx বের করো। এত হলে তো আমরা আসলে ডিরেক্ট লেখার চেষ্টা করি। এবার এত হলে এই dy/dxটা কত হবে, হ্যাঁ এত হলে কি হবে dy/dxটা কত হবে। তো y আছে, তো y এর সাপেক্ষে যে আমাদের sin t আছে, হ্যাঁ y এর sin t আছে, এই y কে sin t দিয়ে অন্তরীকরণ করি তাহলে কি আসবে খেয়াল করো, এই sin t করলে আসবে কি y এর সাপেক্ষে, মানে sin t এর t এর সাপেক্ষে এই sin t কি করব, তাহলে y, তাহলে উপরে y টা করব, sin t করলে কি আসবে, sin করলে আসবে cos, তাহলে কত আমাদের এখানে যে sin t করলে আসবে হচ্ছে cos t, আর নিচে কি আসবে আমাদের, নিচে আসবে হচ্ছে কি x সেটটা করতে হবে, x এর cos t ছিল, cos কি করলে আসবে কত মাইনাস sin t, তাহলে অ্যান্সার হবে কত cos বাই sin মানে কত আসলে cot, তাহলে কত মাইনাস cot t, তাহলে অ্যান্সার হবে কত মাইনাস cot আর একটা টিও থাকবে, হ্যাঁ মাইনাস cot t শেষ। এবার তুমি দ্রুত উপরে ফেলতে পারবো চাইলে। আমরা স্পেশালি হচ্ছে এই অব্যক্তটা ভালো করে দেখবো, কারণ অব্যক্তটা আমাদের সরাসরি কাজে লাগবে হচ্ছে ঘ নাম্বারের অঙ্কগুলো করার জন্য। তার আগে আমরা ইউভি এর একটা দেখে রাখি, এখানে ইউভি এবং হচ্ছে অব্যক্ত দুইটাই আমরা দেখে রাখি। আসো আমরা ইউভিটা আগে দেখি, এখানে যে ইউভি টাইপ থাকলে কি করতে হয়, ইউভি টাইপ থাকলে লন নিবা, এত থাকলে এরকম থাকলে কি করবা, এত থাকলে তুমি কি করবা, থাকলে সর্বদা তুমি উভয় পক্ষে লন নিবা, উভয় পক্ষে লন নিবা, তো তোমার জন্য কাজটা সহজ হবে। উভয় পক্ষে লন
নিব। ওকে, আমরা একটা করে দেখি। যেমন এখানে দেওয়া ছিল আমাদের একটা ফাংশন যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই ইকুয়াল টু লেখা আমাদের এখানে এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে উভয় পক্ষে আমরা লন নেই, তাহলে এখানে নিলাম হচ্ছে আমরা লন ওয়াই সমান সমান কি লিখলাম আমরা, এই পক্ষেও তো লন নিতে হবে, তাহলে লন এক্স টু দি পাওয়ার এক্স। দুই পক্ষে লন নিছি, দেওয়া ছিল আমাদের ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স, দুই পক্ষে আমরা লন নিলাম। ওকে, এবার কি হবে, তো লন ওয়াই এরকম থাকুক, আমি আপাতত লিখে রাখতেছি। এইখানে খেয়াল করো ঘটনা কি ঘটে, লন কি করতে পারে, এই যে মাথার মধ্যে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটাকে ধরে সামনে আনতে পারে। মাথার মধ্যে পাওয়ার ছিল একজনই এক্স, তো এক্সটাকে সামনে আনলো, তাহলে হবে কত তখন লন এক্স, তাহলে হচ্ছে কত লন এক্স, এরকম মাথা পাওয়ারটা সামনে চলে আসছে, শেষ। এইবার তোমাকে অন্তরীকরণ করতে বলছে, অন্তরীকরণ করো। তো লন ওয়াইকে অন্তরীকরণ করলে কি হবে, মানে লন এক্সকে অন্তরীকরণ করলে কি হয়, 1/x, ধরলাম মনে মনে এটা হচ্ছে এক্স, তাহলে লন এক্সকে লন ওয়াইকে অন্তরীকরণ করলে আসবে 1/y। কিন্তু এটা আসলে এক্স না, এটা আমি এক্স ধরছি মনে মনে, তাহলে এটাকে আরও একবার অন্তরীকরণ করতে হবে। তো ওয়াইকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে জিনিসটা আসবে হচ্ছে এরকম dy/dx। ঠিক আছে, আরেকবার বলি ঘটনাটা কি করলাম। এখানে লন এক্স চিন্তা করছিলাম আমি মনে মনে, এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করতেছি, ধরলাম সে ওয়াই লেখা, কিন্তু আমি তো ওয়াই দরকার না, এক্স দরকার, ধরলাম মনে মনে সে হচ্ছে এক্স। তো লন এক্স এর অন্তরীকরণ হয় 1/x, তাহলে 1/y, লন ওয়াই ছিল লিখলাম 1/y, কিন্তু এটা যে এক্স না, আমি তো মনে মনে এক্স ধরছিলাম। তাহলে আমাকে কি করতে হবে এখন, এটাকে আমাকে হচ্ছে কি করতে হবে, যে এই জিনিসটাকে যে আমাদের আরেকবার অন্তরীকরণ করতে হবে, কারণ এটা মনে মনে ধরছিলাম কিন্তু এটা তো আসলে এক্স না, তাহলে ওটাকে আরেকবার অন্তরীকরণ করেছি। ওয়াই এর অন্তরীকরণ কি হয়, dy/dx, এক্স এর সাপেক্ষে, বা y1ও লিখতে পারি আমরা। যেহেতু আমরা এখানে লিখলাম এটুকু, এই পক্ষে অন্তরীকরণ করি। কেস দেখো দুটো ফাংশন গুণাকারে আছে, ইউভি এর সূত্র, তো প্রথমে এক্স কে সামনে রাখলাম, এই জন্যই বলছিলাম আমরা শিখে রাখছিলাম একটু করে ছোট করে, কারণ আমাদের অঙ্কের মাঝখানে গিয়ে দরকার হবে। তো এক্স কে সামনে রাখলাম, অন্তরীকরণ করবো কার, লন এক্স এর। তো লন এক্স এর অন্তরীকরণ কত হয়, 1/x যোগ, এবার আমরা লন এক্স কে সামনে রাখলাম, অন্তরীকরণ করবো কার, এক্স এর অন্তরীকরণ কত হয় 1, সরাসরি লিখে দিবা। তাহলে এখানে তোমার অ্যান্সার আসলে তোমার বলছিল তোমাকে dy/dx টা বের করো। তো এখানে খেয়াল করো এক্স এক্স কাটা গেল, থাকলো 1, এখানে লন এক্স ইন্টু 1 মানে কত, লন এক্স। খেয়াল করো এখানে 1/y ছিল, এই ওয়াইটাকে আমি এদিকে গুণ করে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটাই, যে dy/dx সমান ওয়াই মানে কি ছিল, দেখো এক্স টু দি পাওয়ার এক্স, তুমি বসাই দিতে পারো এক্স টু দি পাওয়ার এক্স, আর সাথে কি আছে আমাদের 1 প্লাস লন এক্স। ঠিক আছে, 1 প্লাস লন এক্স। তো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। ওকে ফাইন, তো আশা করি এতটুকু জিনিস খুব সুন্দর মতো বোঝা গেছে। এই হচ্ছে আমাদের জিনিসে ইউ টু দি পাওয়ার ভি থাকলে এভাবে করতে হয়। এরকম অনেক অঙ্ক আমাদের বই আছে, একটা একটা আমাদের প্র্যাকটিস করা উচিত। এগুলো বোর্ডে বেশি আসছে, একটু করবো, আমি হিন্টসগুলো প্রথমত দিয়ে যাচ্ছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অব্যক্তর কথাটা বলতেছিলাম, যে অব্যক্ত ফাংশনটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এই অব্যক্ত এই ফাংশনের মধ্যে একটু গুরুত্ব দিয়ে ভালো মতো দেখবো আর কি, কারণ আমাদের পরীক্ষায় সরাসরি এই একটু পরে আমাদের গ নম্বরের অঙ্কগুলোতে এই জিনিসটা কাজে লাগবে। তো আমরা করবো সেম একই স্টাইলে একইভাবে আমাদের যেটা দেওয়া ছিল বা যেটা বলছিল, ফাংশনটা দেওয়া আছে কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে, তোমাকে বলছে কি dy/dx বাইর করো। হ্যাঁ, একটা ফাংশন দেওয়া 3x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার, লিখে নিয়ে এই ফাংশনটা আমাদের কি আছে এখানে বলছে যে 7 নম্বর এই অঙ্কটা আর কি, যে 3x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার, 3x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস 2y কিউব ইকুয়াল টু 0। তাহলে লিখলাম এটি বসো। তো প্রথমে তোমার যে কাজটা হবে, যখন একটা ফাংশন থাকবে এক পাশে সব কিছু নিয়ে আসবা, তাহলে কি হবে 3x টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে মাইনাস কি আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই প্লাস কত আমাদের 2y কিউব সমান সমান কত 0। হ্যাঁ, এ হচ্ছে ফাংশনটা, এরকম ফাংশনটা। তো তার আগে ওই পাশে কিছু থাকলেও সব কিছু এক পাশে নিয়ে আসবা, যা আছে সব এক পাশে নিয়ে আসবা। এরপর তুমি ডিরেক্ট লিখবা যে এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এই অন্তরীকরণটা হবে কত, dy/dx হবে কত। একটা সূত্র আছে, সূত্র হচ্ছে এরকম, যে মাইনাস কি করবো আমরা একবার এখানে একটা মাইনাস দিবা, তারপর লিখবো কি এখানে যে উপরে করবো কি আমরা, যে এখানে প্রথমে এই যেখানে dy/dx আছে, আমরা করব এই উপরে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, আর নিচে করবো কি আমরা y এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো। তাহলে লিখে আমি এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে, তাহলে উপরে একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব আমরা, উপরে একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, মাইনাস থাকবে সমস্যা নাই। আর এখানে কি করবো আমরা y এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, y এর সাপেক্ষে একবার কি করব অন্তরীকরণ করব, y এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। ঠিক আছে, তো দেখো তাহলে কি গেল জিনিসটা, dy/dx করবো। তাহলে প্রথমে এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ, y আছে আর y কনস্ট্যান্ট,
এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। যেহেতু উপরে ওয়াই আছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে মনে রাখবে এভাবে ওয়াই আছে উপরে, তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট চিন্তা করবো, ওয়াইয়ের সবাইকে কনস্ট্যান্ট ধরবো আর এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেবো। নিচে এক্স আছে, এক্স আছে, এক্স এর সবাইকে কনস্ট্যান্ট ধরবো, এক্স এর সবাইকে আমরা কি ধরবো এখানে কনস্ট্যান্ট ধরবো, হ্যাঁ, ধরে আমরা কি করবো ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণটা করে দেবো। যদি করি তারপরে আমাদের যে রেজাল্টটা আসবে ভাগ করার পরে সেটাই আসলে এখানকার মেইন অ্যান্সার, এবং আমরা এখানকার মেইন অ্যান্সারটা বের করে ফেলবো এখনই। তো সেইভাবে আমরা যদি প্রথমে উপরে যে ডিওয়াই বাই ডিএক্স আছে ওয়াইটা কনস্ট্যান্ট রেখে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণটা করে দিয়ে আসো, তো করলে আমাদের কি আসবে সূত্র আমি লিখে নিলাম। এবার জাস্ট আমি এখানে অ্যান্সারটুকু লিখি, যেখানে আমাদের কি আসবে ডিওয়াই বাই ডিএক্স, সরাসরি অ্যান্সার লিখবো। তো শুরুতে আমরা একটা মাইনাস দিয়ে রাখলাম, এই যে আমাদের মাইনাস ছিল একটা, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ পুরোটাকে তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবে, যেখানে ওয়াই কনস্ট্যান্ট হবে। তো এখানে 3x⁴, তো 3 থাকলো আমাদের, আর আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ কি জানি মাথার পাওয়ারটা নিচে নামে, তাহলে আসলো এখানে পয়েন্ট, এই যে এখানে গুণাকারে 4 থাকলো, আর এক্স এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে কিউব হয়ে যাবে, ডান। পরে মাইনাস x² ওয়াই, ওয়াই তো কনস্ট্যান্ট জিনিস এখানে, কিন্তু ওয়াই কনস্ট্যান্ট জিনিস, তাহলে আমরা কি করবো ওয়াইকে আমরা সামনে রাখবো, আর x² এর ডিফারেন্সিয়েশন কি হবে 2x হবে, ওকে, এটা আমাদের। আর কি আছে 2y³ উপরের সাপেক্ষে, তো ওয়াই তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট জিনিসের ডিফারেন্সিয়েশন কত হয় 0 হয়, আমরা জানি, ওকে ডান। একইভাবে আমরা কি করবো নিচেও ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ মানে কি এখানে এক্স কনস্ট্যান্ট, তাহলে এক্স এর জিনিসগুলোকে আমি কনস্ট্যান্ট চিন্তা করে নেবো মনে মনে আর কি, হ্যাঁ, এটা তোমার মনে মনে যেন লিখে দিলাম আর কি, এক্স কনস্ট্যান্ট, উপরে সেম এক্স এর সাপেক্ষে করলে ওয়াই কনস্ট্যান্ট। তো ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবো আমরা সেম ওই রাশিটাকেই, তো ওয়াইয়ের সাপেক্ষে যদি করি তাহলে এক্স তো কনস্ট্যান্ট, পুরোটাই তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট জিনিসের ডিফারেন্সিয়েশন কত হয় 0, তাহলে মাইনাস এখানে কনস্ট্যান্টকে এক্স কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটুকু সামনে থাকলো, আর ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই হবে হচ্ছে 1, তাহলে হবে 1 যোগ 2y³, তাহলে মাথার পাওয়ারটা নিচে আসবে, তাহলে 2 × 3, আর ওয়াইয়ের পাওয়ারটা কত হবে 1 কমে যাবে 2, মানে y²। ডান, এটা আমাদের অ্যান্সার। জাস্ট আমি এক লাইন ক্যালকুলেশন করে দেখাইতে পারো যে সুতরাং অ্যান্সারটা হবে হচ্ছে এরকম 3 × 4 = 12, এখানে আমাদের আসছে কত 12x³, হ্যাঁ, এখানে মাইনাস ছিল না, মাইনাস আমি সামনে দিয়ে দিলাম, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে আসবে কত 2yx বা 2xy। আর নিচে কি আছে আমাদের, নিচে আছে হচ্ছে দেখো আমি এইটাকে আগে রাখি প্লাস যেহেতু, তাহলে 3 × 2 = 6, তাহলে 6y² মাইনাস কত শুধু x²। তো চাইলে এখান থেকে তুমি এভাবেই লিখে রাখতে পারো, বা কমন যদি নিতে চাও 2 কমন নিলা, লিখে সামনে রেখে দিলা, বা এভাবে রাখলে এনাফ, সমস্যা নাই। তো এটাই হচ্ছে তোমার এখানকার অ্যান্সার ছিল, এই হচ্ছে জিনিসটা। আশা করি এটুকু সুন্দর মতো বুঝতে পারছো জিনিসগুলো কীভাবে আসে। তো আমরা এই জিনিসটা সেম অনেকবার সামনে কাজে লাগাবো একটু পরে। তো আরেকটা কথা মনে রাখবে, এই যে dy/dx আমরা বের করলাম, এই dy/dx এর কিন্তু একটা নাম আছে। এই dy/dx কিন্তু আমরা বলি কোনো একটা সমীকরণ একটা বক্ররেখা যদি থাকে তাহলে এইটা দ্বারা বোঝায় হচ্ছে ঢাল বোঝায়। তুমি যখন এরকম একবার অন্তরীকরণ করে দ্বারা কি বোঝায়, বক্ররেখার ঢালটা নির্দেশ করে, যে ওই বক্ররেখার ঢালটা কত, সেই ঢাল যদি বের করতে বলে কখনো যে একটা বক্ররেখার ঢাল বের করো, তুমি এই ডিফারেন্সিয়েশন করবে, নর্মালি যে কোনো সমীকরণ দেওয়া থাকবে এটা তুমি ডিফারেন্সিয়েশন করে দিবা, অর্থাৎ dy/dx বের করবা। আর dy/dx বের করা মানে হচ্ছে ঢাল তো শিখছিল যে m, আমি বলতাম না সরলরেখার ঢাল, ওই ঢাল ওই m, হ্যাঁ। তো সেই জিনিস আমাদের কাজে লাগবে। তার আগে তুমি একটু কথা ভালো করে মনে রেখো, যে তোমার যদি কখনো দরকার হয় যে হচ্ছে আমাদের এইটা, যে অব্যক্ত ফাংশনে যদি দরকার হয় তাহলে তুমি এভাবে মনে রাখবা যে আমরা কি করব dy/dx, তাহলে আমরা উপরে y কে কনস্ট্যান্ট ধরে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, নিচে y এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, সামনে একটা মাইনাস থাকবে, ঠিক আছে ডান। তো এইটা আমাদের এখানকার একটা জিনিস ছিল। আমরা এবার চলো ইম্পর্টেন্ট টাইপ, আমরা কিছু টাইপ দেখে আসলাম যেগুলো বিভিন্ন রকম আমাদের হয়, পরীক্ষাতে আসতে পারে, আসে, কিন্তু আমরা এখন দেখবো হচ্ছে আরও একটা স্পেশাল টাইপ, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টাইপ। নামটাই দিচ্ছি ইম্পর্টেন্ট টাইপ, যে পরীক্ষা আসলে বেসিক্যালি তোমার এখান থেকেই প্রশ্ন আসবে, এই টাইপ থেকেই তোমার প্রশ্ন আসবে, হ্যাঁ। তো চলো আমরা সেক্ষেত্রে করা শুরু করি। ইম্পর্টেন্ট টাইপের মধ্যে 1 নাম্বার দিচ্ছে আমাকে, বলছে ঢাল বাইর কর, ঢাল বাইর করতে বলছে। 4,3 বিন্দুতে এত বক্ররেখার ঢাল কত জিজ্ঞেস করছে, তো সেটা আমরা চলো করি। আমাকে একটা বিন্দু দিয়ে দিচ্ছে, তো আমি আগে সমীকরণটা লিখি। সমীকরণটা কি আছে আমাদের, যে ঢাল বের করতে বলছে এখানে, তো আমি লিখে রাখলাম, ঠিক আছে, ঢালের অঙ্ক। তো 1 নম্বরে কি বলছে আমাদের, যে সমীকরণ হচ্ছে এরকম, যে 3x² - 4y² = 12। তুমি সব কিছু এক পাশে নিয়ে আসলাম, যে -12 = 0। তাহলে লিখবো আমি এত এর ঢাল m কি জানি আমরা, যে বক্ররেখার ঢাল বের করতে গেলে আমরা কি করি, যে dy/dx বের করি। তো আমরা আসলে সেটাই করবো, যে বক্ররেখার ঢাল বের করতে বলছে, আমি লিখবো, সুতরাং এটাই লিখবো যে ঢাল m কি লিখবো আমরা বেসিক্যালি এইটা, যে সমীকরণে দেওয়া থেকে আমরা কি করবো dy/dx করবো। দেখো এটা অব্যক্ত ফাংশন মানে কি x y সব কিছু এক সমীকরণে মিলাই আছে। তো আমরা কি করবো, আমরা এখানে সেই আগের নিয়মটা ফলো করবো, যে ঢালটা কি হবে
বা হচ্ছে আমরা বা ডিওয়াই বাই ডিএক্সটা লিখতে পারি, সরাসরি ঢাল লিখলাম, ঠিক আছে। আমি সরাসরি এখানে ঢাল না লিখে ডিওয়াই বাই ডিএক্স দ্বারাই প্রকাশ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের জিনিস গেল ডিওয়াই বাই ডিএক্স। কি হইতো, সামনে একটা মাইনাস থাকতো, উপরে আমরা কি করতাম, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম। তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসবে, ওই মাথার 2 নিচে নামবে, তাহলে 3 দুগুণে 6 হবে, আর এক্স এর পাওয়ার 1 কমে যাবে। তারপরে কি আছে এখানে, পুরোটা তো ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ডিফারেন্স 0 হবে। 12 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0 হবে। নিচে আসি আমরা, এবার কি করবো আমরা, যে উপরে এক্স এর সাপেক্ষে, নিচে ওয়াই এর সাপেক্ষে, তাহলে কি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। ওয়াই এর সাপেক্ষে করলে পুরোটাই তো ওর মধ্যে ওয়াই নাই, তাহলে পুরোটাই কনস্ট্যান্ট, এক্স কনস্ট্যান্ট, তো 0 হবে। তারপর হবে কি, এখানে ওয়াই আছে, ওকে, তাহলে এই 2 নিচে নামবে, 4 দুগুণে 8, আর ওয়াই এর পাওয়ার 1 কমে যাবে, 8y। আর এখানে কি আসবে, 12, কনস্ট্যান্ট 0 হবে। হিসাব যদি করি আমরা, এখানে খেয়াল করো কি আসবে, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান আসছে কত আমাদের, -6x। এই কত আসছে আমাদের, -8y। একটু ছোট করে কাটাকাটি করে আমরা জিনিসটাকে লিখে রাখতে পারি আপাতত। ডিওয়াই বাই ডিএক্সটা কত আসছে আমাদের, যে x বাই ওয়াই, এখানে আসবে হচ্ছে 3/4, লিখে আমি এখানে যে 3/4, 3x বাই 4y। এটা কিন্তু ঢাল, এটা ঢাল কিন্তু ঢালের সমীকরণ বেরোইছে, যে কোনো বিন্দুতে ঢাল, যে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল হচ্ছে এটা আমাদের, এই বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল। কিন্তু আমার পরীক্ষার যে কোনো বিন্দু চাই নাই, বলছে কি যে 4,3 বিন্দুতে বাইর করো। তবে এখন কি করবো, লিখবো, সুতরাং আমি জাস্ট এই লাইনটা এক্সট্রা অ্যাড করে দিব, লিখবো সুতরাং যে 4,3 বিন্দুতে, লিখবো সুতরাং 4,3 বিন্দুতে, 4,3 বিন্দুতে ঢাল, 4,3 বিন্দুতে ঢাল, এরকম যে ডিওয়াই বাই ডিএক্স, ঢাল সমান কি হবে আমাদের, এরকম হবে। বসাই দিব আমি এক্স এর মান, ওয়াই এর মান, তো বসাই দিয়ে আসবে এখানে যে 3x এর মান কত, 4, আর এখানে আসলে 4, আর x এর মান কত, x এর মান আছে দেখো, সরি এখানে y এর মান কত, 3। দেখো 3 4 12, 3 4 12, তাহলে কাটাকাটি করলে আসছে কত, 1। তার মানে হচ্ছে আমাদের ঢালটা কত হবে, সুতরাং এত বিন্দু ঢাল কত হবে, ঢাল হবে হচ্ছে 1। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। যদি কখনো এরকম ঢাল বের করতে বলে, তুমি জাস্ট ওই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করে দিবা, তাহলে কিন্তু ঢাল বের হয়ে আসবে, ঢালের সমীকরণ বের হবে। বিন্দু দেওয়া থাকলে বিন্দু বসাই দিবা, তাহলে ঢালের অ্যান্সারটাই চলে আসবে। তো এটা খুব ভালো মতো মনে রাখো, এই জিনিসটা আমাকে বারবার অ্যাপ্লাই করতে হবে। ঠিক যেমন আমি পরের অঙ্কে জিনিসটা আমি আবার অ্যাপ্লাই করবো, আমাদের স্পর্শকের মধ্যে বলছিল স্পর্শকের সমীকরণ, অর্থাৎ এখানে আমাদের যেই 2 নম্বরটা ছিল স্পর্শকের সমীকরণ এবং একই সাথে অভিলম্বের সমীকরণ, এই দুইটা আমরা দেখতে চাই, স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ। বলছে যে 4,3 বিন্দুতে এত না, নতুন একটা রেখা দিছে, y² - 2x - 4y + 4 = 0। এইটার 0,2 বিন্দুতে বক্ররেখার স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ চাইছে। তো আমরা প্রথমেই যখনই তোমাকে এরকম স্পর্শক বা অভিলম্বের সমীকরণ বের করতে বলবে যে কোনো অঙ্কে, তুমি করবা কি, ওইটা আগে ঢাল বের করে নিবা, যে ওই রেখাটার ঢাল কত, ওই বিন্দুতে ঢাল কত। তো আমি শুরুতেই লিখে নিচ্ছি যে রেখাটা আমাদের ছিল y² - কত 2x মাইনাস হচ্ছে 4y, 2x মাইনাস হচ্ছে কত 4y, 2x - 4y + 4 = 0, + 4 = 0। যে এত বক্ররেখা লিখতেছি আমি, যে এত বক্ররেখার, হ্যাঁ, যে এত বক্ররেখার স্পর্শক, হ্যাঁ ঠিক আছে। তো এত বক্ররেখার স্পর্শক বের করব, এত বক্ররেখার স্পর্শক। তো তার আগে আমি এক কাজ করি, তো বক্রের ঢালটাকে বের করি, স্পর্শক তো আমি পরে লিখতে হবে, তাহলে সরাসরি হয়ে যাবে এত বক্ররেখার ঢাল। তো আমরা জানি কি ঢাল মানে কি, আসলে বেসিক্যালি যে ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে হবে, তাই না। তো ডিওয়াই বাই ডিএক্সটা বের করি সরাসরি, আমরা সরাসরি বের করে শিখছিলাম যেরকম যখন আমাদের অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কি করতে হয়, নিয়ম ছিল কি, যে মাইনাস দিব ফার্স্টে একটা, আর উপরে করবো কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি করি, ওয়াই তো পুরোটা কনস্ট্যান্ট হবে, তাহলে 0 হবে। এক্স এর সাপেক্ষে কত আসবে এখানে, যে 2x কে হলে আসে 2, 4y কত আসবে এখানে 0 আসবে, কারণ ওয়াই তো কনস্ট্যান্ট, আর 4 তো এখানে কি কনস্ট্যান্ট, তাহলে সব মিলে 0ই আসবে আর কি। আর নিচে যদি আমরা একটা কাজ করি, নিচে কি আসে খেয়াল করো, যে আমি সেম জিনিসটাকে করবো কি ওয়াই এর সাপেক্ষে, এবার করবো কি আমরা, হ্যাঁ ওয়াই এর সাপেক্ষে করবো, এক্স কনস্ট্যান্ট থাকবে, এখানে এক্স এর সাপেক্ষে করছিলাম, নিচে ওয়াই এর সাপেক্ষে হলে এখানে কি আসবে আমাদের, যে 2y আসবে, আর নিচে কি আসবে, এখানে তো পুরোটা কনস্ট্যান্ট, এক্স তো এখানে কনস্ট্যান্ট হবে 0, 4y, তাহলে কত আসবে এখানে, শুধু 4 আসবে, আর এখানে 4 কত আসবে, 0 আসবে। ফাইন, তো আমি এখান থেকে পেয়ে গেলাম বেসিক্যালি যে আমার ঢালটা কত, যে ডিওয়াই বাই ডিএক্স, এটা আমার ঢালটা কত ছিল, এখানে মাইনাস, এখানকার মাইনাস মাইনাস মিলে হতো প্লাস হয়ে যাবে, +2, আর নিচে বেসিক্যালি আমাদের আছে 2y মাইনাস কত 4। এবার এইখান থেকে তুমি যে তোমাকে একটা এই বিন্দু বলে দিয়েছিল 0,2 বিন্দুতে লিখবো, সুতরাং আমি লিখবো 0,2 বিন্দুতে ঢাল, যেই বিন্দুতে ঢাল সেই বিন্দুতে আমি স্পর্শকটা বের করতে যাচ্ছি।
তো 0,2 বিন্দুতে ঢাল কী হবে বেসিক্যালি ঢাল এম ইকুয়াল টু আমরা কী করবো এখানে 2 বসাই দিলাম এক্স আর ওয়াই এর মানটা বসাবো এক্স তো নাই এখানে ওয়াই আছে কত 2 তাহলে 2 বসাইলাম 2 বসাই এখানে তাহলে 2 × 2 তাহলে 4 মাইনাস কত আসবে এখানে 4 আসছে খেয়াল করো কি আসছে আমাদের এখানে ঢাল এম ইকুয়াল টু এখানে আমাদের আসছে কত বেসিক্যালি যে এখানে নিচে একটা শূন্য চলে আসছে আমাদের জিনিসটা কি আসছে আমাদের যে ঢাল আমাদের বেসিক্যালি আসছে এখানে যে এরকম যে উপরে 2 আর নিচে আলটিমেটলি শূন্য চলে আসছে 2 যদি বসাই 2 দুগুণে 4 4 মাইনাস শূন্য তাহলে আমরা এটা বের করছি কি আমাদের ঢাল dy/dx তো dy/dx এই মানটা আসছে আমাদের 2/0 হ্যাঁ 2/0 তো আমি একটু উল্টায় নিই ঢালের যদি উল্টায় নিই আমি জিনিসটাকে এভাবে উল্টায় নিই যে এভাবে লিখে নিই যে dx/dy তো dx/dyটা কত আসবে dx/dyটা আসবে হচ্ছে আমাদের এরকম আসবে জাস্ট হচ্ছে উল্টে যাবে তাহলে কত 0/2 0/2 মানে কত বেসিক্যালি 0 তাহলে dx/dy এর মানটা আমি বের করে রাখলাম কারণ এই জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছিল ঢালটা বেসিক্যালি কি হয়েছে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছিল তাই না যেহেতু অসংজ্ঞায়িত হচ্ছিল এই জন্য আমি জিনিসটা কি করলাম যে আমি জাস্ট এক লাইন করে dx/dyটা বের করে রাখলাম খুবই ভালো এখন আমাদের স্পেশালি দরকারি আমি ঢাল কিন্তু পাইছি আমি হ্যাঁ এটা আমাদের ঢালের উল্টা মানে ঢাল 1/m পাইছি আমরা ঢালের 1/mটা পাইছি 0 1/m এর মানটা হচ্ছে 0 আর ওরা বলছে যে ঠিক আছে ভাই তুমি তাহলে বের করো কি স্পর্শক বের করো বিন্দু দেওয়া আছে ঢাল দেওয়া আছে তাহলে আমরা কি লিখবো সুতরাং কি লিখবো এরকম বিন্দু দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে তাহলে আমি লিখবো কি আমরা জানি 0, তাহলে স্পর্শক মানে কি সরলরেখার সমীকরণ তাহলে 0,2 এবং ঢালটা কত ঢালটা হচ্ছে আমরা যদি লিখি তাহলে কি আসবে আমাদের ঢালের উল্টা হচ্ছে এটা 0,2 এবং m 1/m ঢাল বিশিষ্ট আমি আমাদের যে ঢালটা সেই ঢালের মানটা বেসিক্যালি আসছে কত 1/m বা m ঢাল বিশিষ্ট জাস্ট লিখতেছি আমি m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ হ্যাঁ এই রেখার সমীকরণ মানে কি স্পর্শকের সমীকরণ তো রেখার সমীকরণ তো এখানে রেখার সমীকরণটা আমরা কি লিখবো এখানে খেয়াল করো এত বেশি রেখার সমীকরণটা জাস্ট আমি সমীকরণটা লেখার চেষ্টা করি সমীকরণ কি জানতাম আমরা এরকম জানতাম y - y1 তারপরে কি লিখতাম আমরা যে ইকুয়াল টু m সাথে কি লিখতাম x মাইনাস কত লিখতাম আমরা x1 x মাইনাস কত x1 এটা আমাদের জিনিসটা ছিল তাই না তাহলে আমাদের এখানকার ঢালের পরিবর্তে আমরা কি লিখবো ঢালের পরিবর্তে লিখবো হচ্ছে খেয়াল করো ঢালের পরিবর্তে লিখবো হচ্ছে আমরা এরকম যে dy/dx ঠিক কিনা এটা তো ঢাল ছিল আমাদের আর সাথে কি হবে x - x1 ভালো কথা এবার যদি আমি এই জিনিসটাকে এই পাশে পাঠাই দিই তাহলে জিনিসটা আসবে কত এখানে জিনিসটা দেখতে এরকম হবে dx/dy ওকে আর ওই পাশে সাথে কি থাকবে y - y1 আর ওই পাশে কি থাকবে x - x1 এবার তুমি একটু মানটা বসায় দাও এই dx/dy মানে কত 0 তো তুমি এখানে মানটা বসাই দিবা যে dx/dy পুরোটুকুর মান হচ্ছে কত বেসিক্যালি 0 আর এখানে যাই থাকুক পুরোটা গুণ হয়ে কি হয়ে যাবে 0 হয়ে যাবে x - x1 বিন্দুটা খেয়াল করো এই হচ্ছে x1 যে x1 কত এখানে আমাদের কত 0 তার মানে হচ্ছে এরকম যে x - 0 তাহলে আলটিমেটলি দেখতে পাইতেছি আমরা কি যে x = 0 এটাই হচ্ছে আমাদের সেই স্পর্শকের সমীকরণ x = 0 x = 0 হচ্ছে আমাদের এখানকার স্পর্শকের সমীকরণ x = 0 মানে কি y অক্ষ আর y অক্ষ মানেই তো ঢাল আসলে 90 ডিগ্রি দেখো এখানে আমার ঢাল কি আসছিল অসংজ্ঞায়িত আসছিল না অসংজ্ঞায়িত কখন হয় যখন হচ্ছে 90 ডিগ্রি হয় যখন 90 ডিগ্রি হয় আর 90 ডিগ্রি কখন x অক্ষ 90 ডিগ্রি মানে কি y অক্ষ আর y অক্ষের সমীকরণে কিন্তু x = 0 সেটাই কিন্তু আসছে তবে আমি কিন্তু জিজ্ঞেস করতে গেলে ঠিকঠাকই আছে কোনো সমস্যা হয়নি ঠিক আছে তো আমি এভাবে করে রাখলাম যদি এখানে আমাদের নর্মাল ঢালের মান আসতো আমি আর এরকম উল্টানি দিতাম না নর্মালি রাখতাম যে ঢাল আসছে 2 তাহলে 2ই রাখছি তারপর আমি dy/dx 2 রাখছি পরে এখানে এসে বসাই দিতাম ঢালের মানটা কিন্তু আমি এরকম উল্টাই নিলাম কারণ কি কারণ না জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে আমি সলভ করতে পারবো না এই জন্য জিনিসটাকে dx/dy বের করে নিলাম যখন এরকম অসংজ্ঞায়িত আসবে তুমি এখন dy/dx বের না করে dx/dy বের করবা ঠিক আছে এই হচ্ছে আমাদের জিনিস ফাইন তো এটা আমাদের একটা পরীক্ষা আসতে পারে যে এরকম স্পর্শকের সমীকরণ এই জিনিসটাই পরীক্ষা আসতে পারে যে ঠিক আছে ভাই তুমি এবার কি করো যে অভিলম্বের সমীকরণ বের করো অভিলম্বের সমীকরণ কিভাবে বের করতে হয় অভিলম্ব মানে কি দেখো স্পর্শকের উপর লম্ব তুমি বুঝতেই পারতেছো তুমি এটা এমনি অ্যান্সার বের করতে পারবা যে আমাদের স্পর্শকটা আমি কি দেখছিলাম এটা আমাদের সেই স্পর্শকটা ছিল আর কি হ্যাঁ আমাদের স্পর্শকটা ছিল হচ্ছে এইটা স্পর্শক ছিল হচ্ছে কি x অক্ষ y অক্ষ আর কি হ্যাঁ আর y অক্ষ মানে কি x = 0 আর অভিলম্ব মানে হচ্ছে স্পর্শকের সাথে ওই বিন্দুতে লম্ব স্পর্শকের সাথে লম্ব মানে হচ্ছে অভিলম্ব তাহলে বুঝতেই পারতেছো এখানে অভিলম্বটা কি হবে এখানে কি হবে x = 0 যদি হয় তাহলে y অক্ষ যদি হয় তাহলে অভিলম্ব হবে কি x অক্ষ অভিলম্ব হবে তাহলে কি এই অঙ্কে x অক্ষ আর x অক্ষ মানে কি y = 0 তাহলে অভিলম্বের সমীকরণ হচ্ছে y = 0 এটা কি অ্যান্সার শেষ এটাই অ্যান্সার কিন্তু যদি মনে করো যে না এরকম হইল না তুমি অক্ষ দিয়ে না সমীকরণ দিয়ে বের করতে চাও পরীক্ষা আসছে মনে করো তুমি অঙ্ক করে বের করলা কথার কথা আমি ধরে নিচ্ছি সাপোজ মনে করো এরকম অঙ্ক আসলো
তুমি অঙ্ক করে বের করলা যে স্পর্শকের সমীকরণটা কত, তুমি অঙ্ক করে দেখলা যে স্পর্শক হচ্ছে এরকম যে x ইকুয়াল টু এরকম আসছে, x ইকুয়াল টু না সমীকরণ লিখতেছি যে 2x, স্পর্শক হচ্ছে কত আমাদের যে 2x মাইনাস 3y প্লাস হচ্ছে 7 ইকুয়াল টু 0। সাপোজ একটা স্পর্শকের সমীকরণ তুমি এরকম পাইছো, এবার তোমাকে বলছি এটা অভিলম্বের সমীকরণ বের করো। আগেই তো বলছি অভিলম্ব কি, স্পর্শকের উপর লম্বই হচ্ছে অভিলম্ব। এই অভিলম্বের পরিচয়টা কি, যে স্পর্শকের উপর লম্ব। খালি মনে রাখবা তুমি কি, যে স্পর্শকের উপর লম্ব, স্পর্শকের উপর লম্ব, স্পর্শকের উপর লম্ব, স্পর্শকের উপর লম্ব মানেই হচ্ছে কি অভিলম্ব। তো তোমাকে বলছি স্পর্শক দেওয়া, অভিলম্ব কত, তুমি জাস্ট কি করবা, তুমি জাস্ট হচ্ছে অভিলম্বের সমীকরণটার জন্য লম্ব সমীকরণ বের করবা। স্পর্শকের উপর লম্ব মানে কি আসলে অভিলম্ব। অভিলম্ব বের করতে বলছে, তুমি কি করবা, স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ নেবা। তুমি সলিউশন কি করবা, তুমি লিখবো হচ্ছে এরকম যে অভিলম্বের সমীকরণ হবে অভিলম্বের সমীকরণ, তুমি লিখে নিবা যে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, হ্যাঁ অভিলম্বের সমীকরণ। তো অভিলম্বের সমীকরণটা কি হবে, তখন লিখবো আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে জাস্ট আমরা এই সমীকরণটা লম্ব সমীকরণ নিব। আর এই সমীকরণের লম্ব সমীকরণ নিতে হয় কিভাবে, আমরা শিখছিলাম যে y এর সহগগুলো x এ আসবে, x এর সহগগুলো y এ যাবে। তো আমি লিখি তাহলে কি হবে দেখো, তাহলে সমীকরণটা আমাদের এরকম দিব আর কি, x এরটা y এ আসবে, তাহলে জিনিসটা দেখতে হবে হচ্ছে এরকম যে 3x আর এই 2টা চলে আসবে y এর সামনে 2y, আর এই মাঝখানে অর্থাৎ y এর আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর প্লাস থাকলে মাইনাস হয়ে যেত। আর এখানে 7 আছে, তাহলে কি করবো আমি এই কনস্ট্যান্টের জায়গায় লিখে দেবো k সমান সমান 0। এইটাই অভিলম্বের সমীকরণ, কিন্তু k এর মান জানি না। k এর মানটা বের করবো আমরা কিভাবে, এই যে উদ্দীপকে বিন্দু দেওয়া ছিল এত বিন্দুতে অভিলম্ব বের করো, তাহলে লিখবো আমি সুতরাং 0,2 বিন্দুতে, লিখবো কি সুতরাং 0,2 বিন্দুতে এই যে অভিলম্বের সমীকরণ। তো আমি কি করবো, এখানে 0,2 বসাই দেবো, x এর মান 0 বসাবো, তাহলে y এর মান 2, তাহলে 2 দুগুণে 4 আসবে, আর k ইকুয়াল টু 0। তাহলে বুঝতে পারলাম সমান সমান k সমান সমান কত আসছে আমাদের -4। সুতরাং আমাদের আলটিমেট অ্যান্সার, তাহলে বুঝি সুতরাং অভিলম্ব হচ্ছে এটা, আলটিমেট অ্যান্সার হচ্ছে এটা আমাদের যে অভিলম্ব। তাহলে কি হবে, k এর মানটা -4 পেয়ে গেছি, অভিলম্ব হচ্ছে এরকম হবে 3x প্লাস 2y, আর k এর মানটা হচ্ছে -4, তাহলে -4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আলটিমেট অ্যান্সার। তবে তুমি জাস্ট লম্ব রেখার সমীকরণ বের করে দিবা, জাস্ট লম্ব রেখার সমীকরণ বের করে দিবার কোনো টেনশন নাই। এই স্পর্শকের সমীকরণ পাইছো, সাথে লম্ব রেখার সমীকরণ বের করবা, দ্যাটস অল, কোনো ঝামেলা নাই। জাস্ট লম্ব রেখার সমীকরণটা এখান থেকে বের করতে হবে, লম্ব রেখার সমীকরণটা এখান থেকে জাস্ট বের করতে হবে, ঠিক আছে। তো এটা তো জাস্ট সহজ ছিল, এই জন্য আমি আরেকটা দেখাই দিলাম। এবার লাস্ট জিনিস হচ্ছে লঘুমান গুরুমান, এই যে লাস্ট জিনিস, এইটা যদি দেখে ফেলি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো খুব সহজ আসলে কী কী জিনিস পরীক্ষাতে আসলে আমাদের আলটিমেটলি এখান থেকে আসতে পারে। এবার আমরা সরাসরি আমাকে প্রশ্ন সলভ করে দেখাবো যে আসলে আলটিমেটলি এই জিনিসগুলো ঘুরে ফিরে আসতেছে কিনা। তো চলো লঘুমান গুরুমানটা আমরা একটু দেখি, খুব মনোযোগী দেখতে হয়, এটা একটা প্রসেস খুব ভালো মতো দেখবো। এই সেম জিনিস তোমার পরীক্ষায় অনেকবার তুমি দেখবা, অনেক বোর্ডে আসছে। তো আমরা নর্মাল একটা সমীকরণ নিচ্ছি, এই সমীকরণ ত্রিকোণমিতি দিয়েও থাকতে পারে, সাইন এক্স কজ এক্স এগুলো দিয়েও থাকতে পারে, এরকমভাবে থাকতে পারে, লগ দিয়েও থাকতে পারে, যেভাবেই থাকুক তোমার কোনো টেনশন নাই, তোমাকে জাস্ট ওটাকে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে, আর ওইখান থেকে সমাধান করে এক্স এর মান বের করতে পারতে হবে। একটা উদাহরণ আমরা নিই। তো কি বলছে, এখানে সমীকরণটা দেওয়া হচ্ছে এত, সাপোজ আমাদেরকে বলা আছে কি একটা সমীকরণ দেওয়া আছে, আমি লিখলাম যে ধরি একটা সমীকরণ দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু কত, এই যেটা দেওয়া আছে আমাদের যে 2x কিউব মাইনাস কত, 2x কিউব মাইনাস কত 21x স্কোয়ার, 2x কিউব মাইনাস 21x স্কোয়ার প্লাস কত আছে আমাদের এখানে 36x। ওকে ফাইন, একটা সমীকরণ দাও, বলছে কি এত লঘুমান এবং গুরুমান দুটো বের করো। তো প্রথমে যেটা করবা, তুমি যখন সমীকরণ পাবা লঘুমান গুরুমান কীভাবে পাওয়া, তুমি একটু ছোটো করে নিয়মটা দেখে রাখো। নিয়মটা বলি, স্টেপ বলে দিচ্ছি, স্টেপ এক নম্বর স্টেপ করবো তুমি কি, যেই ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশনটাকে প্রথমে তুমি ডিফারেন্সিয়েট করবা, এক নম্বর কাজ। এটা দেওয়া আছে এফ অফ এক্স, এটা দেওয়া আছে মনে করো এফ অফ এক্স, হ্যাঁ তুমি প্রথমে এই যে একটা দাগ দিছে মানে কি, এটা তুমি একবার ডিফারেন্সিয়েশন করছো, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, একবার ডিফারেন্সিয়েশন করার পরে এইটাকে ডিফারেন্স করার পরে এইটুকু সমান সমান কী করবা, জিরো ধরবা। এই যে এটা ডিফারেন্ট করছো, এটা পর তুমি এর সমান সমান তুমি জিরো ধরবা। আমি স্টেপগুলো বলে দিচ্ছি, তুমি এটা মনে রাখলে তুমি প্রত্যেকটা অঙ্ক সেমভাবে করে ফেলতে পারবা। প্রথম কাজ কী করবা, তুমি একবার ডিফারেন্সিয়েট করবা, তারপরে ডিফারেন্সিয়েট যেটা করছো ওইটুকু সমান সমান জিরো ধরবা, ঠিক আছে। ওকে ফাইন, এবার জিরো ধরার পর কী করবা, জিরো ধরার পর এখানে তুমি এক্স এর মান পাবা, জিরো ধরলে তুমি এখান থেকে এক্স এর মান পাবা, এক্স এর কোনো ভ্যালু পাবা, যে এই একটা মান পাইলা, এই একটা মান পাইলা, একটা বা দুইটা তিনটা এরকম মান পাবা। ওকে ফাইন, এক দুটো মান পাবা। এই যে এক্স এর মানটা পাইলা, এবার তুমি করবা কি, যে তুমি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা। তুমি এখানে করবা কি, 3 নম্বর স্টেপ, যে এইটাকে তুমি আরও একবার, যেটা ডিফারেন্সিয়েট করছিল ওটাকে আরও একবার ডিফারেন্সিয়েশন করবা, একই জিনিসকে একবার ডিফারেন্সিয়েশন করছিলা আর একবার ডিফারেন্সিয়েশন করলা, তো দুইবার ডিফারেন্সিয়েশন করলা।
এবার এই যে দুইবার ডিফারেন্সিয়েশন করলা করে যেটা আসবে, এই এক্সের যে মানগুলো পাইছিল না, হলুদ এক্সের মানগুলা, তুমি করবা কি হলুদ এক্সের মানগুলা 4 নাম্বার স্টেপ আর কি, বা এখানে তুমি সরাসরি বসাই দিবে, হলুদ এক্সের মানগুলো তুমি এখানে বসাই দিবা, এখানে বসাই দিবা। ঠিক আছে, কি করছি আমরা প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করছি, পরিসংখ্যান শূন্য ধরে এক্সের মান বের করছি, একটা স্টেপ গেল। এবার আমি করছি কি 2 নাম্বার বার ডিফারেন্সিয়েশন করছি, করে ওই যে এক্সের মান পাইছিলাম হলুদ এক্সের মানগুলা, ওই এক্সের মানগুলো আমি এখানে বসাই দিব। এবং এক্স এর মান বসানোর পর তুমি দেখবা যে এক্স এর কোনো মানের জন্য হয়তোবা এই জিনিসটা শূন্যের থেকে বড় আসছে, অথবা কোনো মানের জন্য দেখবা শূন্য থেকে ছোট আসছে। যেটার জন্য শূন্য থেকে বড় আসবে সেইটার জন্য তুমি পাবা লঘুমান, সেই এক্স এর জন্য পাবা লঘুমান। হ্যাঁ, তুমি যে এক্স বসাইছিল না এখানে যে এক্স, তাহলে এই এক্স এর জন্য লঘুমান পাবা, এটা লঘুমান না, এই এক্স এর জন্য তুমি লঘুমান পাবা, লঘুমান পাবা, তাহলে লিখে দিচ্ছি লঘুমান পাবা। তাহলে সেম একইভাবে তুমি এক্স এর যেই মানের জন্য আমি এক্স এর যে মানটা বসাইছিলা ডাবল করে, যেই মান আসে সেই মানটা যদি এক্স এর থেকে কি হয়, মানে সরি শূন্য থেকে কি হয় ছোট হয়, নেগেটিভ আসে, তাহলে এক্স এর ওই মানের জন্য তুমি গুরুমান পাবা। আমি জাস্ট নিয়মটা বলে রাখলাম, এবার একবার অঙ্ক করলে তুমি খুব ভালো বুঝতে পারবে। আর লাস্টে তোমার যখন দরকার হবে, ঠিক আছে সেই লঘুমান গুরুমানটা আমার কত, অ্যান্সারটা কত, হ্যাঁ তখন তোমাকে কি করতে হবে, তখন তোমার আলটিমেট লাস্ট পয়েন্ট হচ্ছে কি ওই যে যেটার জন্য লঘুমান পাইছিলা, এক্স এর যেই মানের জন্য লঘুমান পাইছিলা, ওই এক্স এর মানটা বসাই দেবা কোথায়, এই যে এখানে বসাই দেবা। হ্যাঁ, লাস্টে তোমার কাজ কি ওই এফ অফ এক্স এর মানটা ওইখানে বসাই দিয়ে লঘুমান গুরুমানটা বের করা। ঠিক আছে, তাহলে যে এক্স এর মান পাইছিলা, এই এক্স এর মানটাই তুমি বসাই দিবা যে এখানে, এই যে এখানে এক্স এর মান পাইছিলা যেটার জন্য গুরুমান, এই এক্স এর মানটা তুমি বসাই দিবা কি এই সমীকরণে, তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ফাইন। তো আমরা আসলে স্টেপগুলো আস্তে করি। প্রথমে কি করবো, প্রথমে নিয়মটা কি, প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন করবো, এক কাজ করতে পারি 2বার ডিফারেন্সিয়েশন করে রাখতে পারি, পরে কাজে লাগবে। ওকে, তাহলে প্রথমে করবো কি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তো একবার ডিফারেন্সিয়েশন করি আমরা, তাহলে f1 প্রাইম এক্স দিলাম আমরা, অ্যান্সার কি আসবে দ্রুত করবো আমরা। ওকে, সবগুলো এক্স আছে, এক্সের সাপেক্ষে করি, তো 3টা নিচে নামবে, 3 দুগুণে 6, এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে 2টা নিচে নামবে, তাহলে 21 দুগুণ হচ্ছে কত আসবে 42 আসবে, তাহলে 42 এক্স, আর এখানে 36 এক্স আছে, তাহলে হিসাব করে আসবে শুধু 36। একবার ডিফারেন্সিয়েশন করলাম, আমি এক কাজ করি আরও একবার ডিফারেন্সিয়েশন করে রেখা দিই, পরে কাজে লাগবে আমাদের। ওকে, তো দুইবার ডিফারেন্সিয়েশন করলে এই 2 নিচে নামবে, 6 দুগুণে 12 এক্স, হ্যাঁ 6 দুগুণে 12 এক্স, তারপরে মাইনাস কি আসবে এখানে শুধু 42 আসবে, কারণ কি 42 এক্স এর সাপেক্ষে x1 হয়, আর 36 কি আসবে এখানে শূন্য আসবে, তাহলে এরকম আসছে আমাদের। তবে শূন্যটা লিখলাম না আপাতত, এইটুকু লিখে রাখলাম, শূন্য আসছে, শূন্য বাদ, তাহলে 12x মাইনাস 42। দুইবার ডিফারেন্সিয়েশন করছো, তাহলে আমার দুইটা কাজ শেষ, দেখো এই যে দুইটা কাজ শেষ, একবার ডিফারেন্সিয়েশন করছি, এই যে দুইবার ডিফারেন্সিয়েশন করছি, দুইটা কাজ আমি করে রাখলাম। এবার নিয়ম কি ছিল যে প্রথমবার ডিফারেন্সিয়েশন করে যেটা পাইছি তার সমান সমান আমরা কি লিখবো 0 ধরবো, তাহলে লিখি আমি লঘুমান ও গুরুমানের জন্য, তাহলে আমি এই কাজটুকু করবো, তাহলে আমরা লিখবো কি প্রশ্ন মতে লিখতে পারি আমরা, প্রশ্ন মতে যেহেতু লঘুমান গুরুমান বের করতে বলছি, তুমি প্রশ্ন মতে লিখতে পারো, বা লিখতে পারো লঘুমান ও গুরুমান পাওয়ার জন্য তুমি লিখতে পারো প্রশ্ন মতে এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। এবার তুমি শূন্য ধরছো, এফ প্রাইম এক্স কত, যেটা আমি এটা পরিবর্তে শূন্য ধরতেছি, 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস কত 36 ইকুয়াল টু 0। এবার তুমি এখান থেকে সমাধান করে এক্স এর ভ্যালু বের করো, দেখো 6 কমন যাচ্ছে, 6 কমন নিয়ে বসে পাঠাই দিই, তো জিনিসটা থাকবে হচ্ছে এরকম এক্স স্কোয়ার মাইনাস 7x, তাই না, 6 7 42 আর প্লাস কত আসবে 6 আসবে, সমান সমান কত 0। এই হচ্ছে জিনিস। তো আমি কীভাবে মিল টার্মটা করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস, খেয়াল করো 6 একে 6, তাহলে কী লিখবো আমরা যে হচ্ছে এরকম যে মাইনাস 6x মাইনাস এক্স, তাহলে মাইনাস 6x মাইনাস এক্স মানে তো মাইনাস 7x, আর মাইনাস 6 ইন্টু মাইনাস 1 মানে কত প্লাস 6 ইকুয়াল টু 0। কমন নিলে আমাদের কী আসবে এখান থেকে এক্স মাইনাস 6, এখান থেকে যদি মাইনাস 1টা কমন নাও আসবে কত এক্স মাইনাস 6 ইকুয়াল টু কত 0। হিসাব করলে কী আসবে এক্স মাইনাস 6, হিসাব করলে আসবে কত এক্স মাইনাস 1 ইকুয়াল টু কত 0। দেখতে পাচ্ছ এক্স এর মান পেয়ে গেল, তুমি এক্স এর একটা মান পেলে 1 এবং একটা মান পেলে কত 6, তাহলে তুমি এক্স এর দুইটা মান পেলে। এটা আমরা চাচ্ছিলাম যে হ্যাঁ এক্স এর মান বের হবে। তাহলে আমরা দেখো প্রথমত আমি কি করলাম, একবার ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্সিয়েশন, প্রথমবার ডিফারেন্সিয়েশন করে আমরা শূন্য ধরছি, ধরে আমরা এক্স এর মান বের করছি, তাহলে এক্স এর মান বের করা শেষ। এবার এই এক্স এর মান কোথায় বসাবো, এই যে দুইবার ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেইটা সেখানে বসাবো আমি, এবং সেখানে বসিয়ে দেখবো যে আমরা কি পাই। তাহলে আমি লিখতেছি এখানে, তাহলে আমি এখানে লিখতেছি পরের স্টেপ আর কি, যে এক্স ইকুয়াল টু 1 এবং 6 এফ ডাবল প্রাইম এক্সে বসিয়ে পাই। তো আমি দেখি এখানে বসিয়ে কি কি পাচ্ছি, বসিয়ে পাচ্ছি কি, তাহলে লিখবো আমি এখানে, আমি তো এক্স এর মানটা 1, তাহলে প্রথমে 1 বসাই, হ্যাঁ 1 বসাই, বসিয়ে পাই। খেয়াল করো এখানে লিখতেছি আমি, তাহলে এফ প্রাইম বার এক্স লিখবো না, এক্স এর কত বসাবো 1 বসাবো, এই দেখো এফ ডাবল প্রাইম, সরি একটা প্রাইম না ডাবল প্রাইম, ইজ ডাবল প্রাইম, ডাবল প্রাইমে বসাইতে হয়,
এফ ডাবল প্রাইম এক্স এর জায়গায় কি লিখবো আমরা 1 লিখবো আমি, হ্যাঁ 1। তো 1 বসালে কি হয় খেয়াল করো, 1 যদি বসা দেবে এখানে 12 - 42, হিসাব করলে 12 × 12, তাহলে 12 - 42 আসবে। আর 12 - 42 মানে কত হচ্ছে 30, তাহলে 30 আসবে, -30 আসবে, তাহলে জিনিসটা হচ্ছে -30। এবং খেয়াল করো -30 এই জিনিসটা কি শূন্য থেকে বড় না ছোট, যেহেতু নেগেটিভ শূন্য থেকে আর কি যে ছোট, তার মানে লিখবো সুতরাং x = 1 এর জন্য এই যে তুমি পেয়ে গেছো x = 1 এর জন্য গুরু মান পাওয়া যাবে। এটা আমরা বলছিলাম যদি দেখো তুমি মানটা ছোট আসছে একের থেকে, হ্যাঁ মানে এই মানটা যদি শূন্য থেকে কি হয় ছোট হয়, এতে গুরু মান পাওয়া যাবে, নেগেটিভ হলে গুরু মান পাওয়া যাবে, x = 0 এর জন্য গুরু মান পাওয়া যাবে, হ্যাঁ গুরু মান পাবো। তাহলে এখানে x এর জন্য গুরু মান পাবো, তুমি বুঝে গেলে তার মানে x এর মান 1 আর 6 আসছিল, কোনটার জন্য লঘুমান কোনটার জন্য গুরুমান তুমি বুঝে গেলা যে হ্যাঁ এইটার জন্য আমি গুরুমান পাবো। তাহলে তুমি এমন ভাইবো না যে এটার জন্য তাহলে লঘুমান পাওয়া যাবে, পাওয়া যেতে পারে, এমন হতে পারে এটার জন্য গুরুমান পাওয়া যাচ্ছে, এটাও হতে পারে, তোমাকে বের করে দেখতে হবে। সেম তুমি আরেকবার করবা, তাহলে তুমি লিখবা আবারও যে এফ ডাবল প্রাইম কত বসাবা 6 বসাবা, 6 বসাইলা, 6 বসালে কত আসবে দেখো 6 যদি বসাবো তাহলে 12 × 6 তাহলে কত 6 × 72, 72 থেকে 42, তাহলে আমি বিয়োগ দিয়ে দিচ্ছি 6 × 72 মাইনাস কত 42, তার মানে আমরা 6টা কোথায় বসাইছি যে ডাবল প্রাইম এক্স এর জায়গায় বসাইছি। ওকে, তো এটা করে দেখলাম কত আসছে যে 30 আসছে আমাদের আবার, তো পজিটিভ 30 আসছে। ওকে, তো পজিটিভ 30, মানে এবার কি ঘটনা ঘটছে যে এই মানটা শূন্যের চেয়ে বড়, তাহলে কি লিখবো সুতরাং x = 6 এর জন্য লঘুমান পাওয়া যাবে, 6 এর জন্য কি পাওয়া যাবে লঘুমান পাবো। শেষ, তুমি তো অর্ধেক কাজ করে ফেলছো, কোনটার জন্য লঘুমান পাবা কোনটার জন্য গুরুমান পাবা সেই কাজটুকু করে ফেলছো, হ্যাঁ সেই কাজটুকু করে ফেলছো, কোনটার জন্য লঘুমান পাবা কোনটার জন্য গুরুমান পাবা, তাহলে তোমার কিন্তু মেইন কাজটুকু হয়ে গেছে বেসিক্যালি বলা যেতে পারে। হ্যাঁ, বা এটা বক্স করে দিই যে এক্স এর জন্য তুমি লঘুমান পাবা 1 এর জন্য, আর 6 এর জন্য 1 এর জন্য গুরুমান পাবা, 6 এর জন্য লঘুমান পাবা। তো চলো এবার আমরা সেই 1 এবং 6টা বসিয়ে পাই, তাহলে লিখি আমি, তাহলে লিখবো আমি এভাবে, আমি কি জানি পাইছিলাম এখানে খেয়াল করো যে x = 1 এর জন্য গুরুমান, তাহলে লিখবো আমি গুরুমান, হ্যাঁ তাহলে লিখবো আমি যে x = গুরুমান, লিখবো গুরুমানের ক্ষেত্রে, লিখবো যে গুরুমানের ক্ষেত্রে কি হবে x = 1, তাহলে আমি কি করবো এখন ওই যে ফাংশনটা ছিল আমাদের, হ্যাঁ x = 1 আর যে ফাংশনটা আমাদের ছিল সেইখানে আসলে 1টা বসাই দেবো কোথায় f(x) যেটা ছিল আমাদের f(x) মেইন ফাংশনটা, তাহলে আমরা জানতাম হচ্ছে f(x) মানে কত দেওয়া ছিল দেখো তো এখানে এই যে f(x) মেইন ফাংশনটা 2x³ - 21x², লিখে এখানে আমরা 2x³ - কত 21x², হ্যাঁ আর সাথে কত আছে আমাদের এখানে +36x, হ্যাঁ প্লাস হচ্ছে 36x। ওকে ফাইন, তো এবার আমরা এক কাজ করি এখানে বসাই দিয়ে আসো যে f = হচ্ছে 1 যদি বসাই কি আসবে 2 × x এর মান হচ্ছে কত 1³ মাইনাস 21 × কত 1² প্লাস 36 × হচ্ছে কত 1, হিসাব করলে কত আসে খেয়াল করো f(1)টা, এটা আসছে হচ্ছে আমাদের কত 2 মাইনাস এর আসে হচ্ছে 21 আর এর আসে কত 36, তাহলে 36 আর 2 হচ্ছে 38, আর 38 থেকে বাদ গেছে আমাদের কত 38 থেকে হচ্ছে 21 বাদ গেছে, হ্যাঁ তাহলে আমাদের আসবে কত হচ্ছে 7, এর আসবে কত হচ্ছে আমাদের 1, তাই না 17, তাহলে আমি লিখবো এখানে 17, তাহলে লিখবো সুতরাং অ্যান্সার পেয়ে গেলাম আমরা, সুতরাং আলটিমেট যে অ্যান্সারটা লিখি আমরা লিখবো সুতরাং যে গুরুমান, হ্যাঁ গুরুমান কত 17, তাহলে পেয়ে গেলাম আমি গুরুমান = হচ্ছে 17, এটা আমাদের অ্যান্সার বলছিল লঘুমান গুরুমান বের করো, আমি গুরুমানটা পেয়ে গেছি যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে সেম একইভাবে তুমি কি করবে, এবার সেম একইভাবে তুমি এই কাজটা করবা যে তুমি সেম একইভাবে কি করবা এই কাজটা করবা আর কি, তুমি লিখবা হচ্ছে এবার কার ক্ষেত্রে, তুমি লিখবা হচ্ছে এবার সেম গুরুমান লিখছিলে এবার লিখবি লঘুমানের ক্ষেত্রে, লঘুমানের ক্ষেত্রে, হ্যাঁ এই তোমার হচ্ছে কাজ আলটিমেটলি, এই হচ্ছে তোমার আলটিমেটলি কাজ। তো লঘুমানের ক্ষেত্রে সেম লিখবা x = কত ছিল সেখানে চেক করে নিবা, এখানে তুমি লঘুমানের ক্ষেত্রে কি লিখছিলা যে x = 6, তাহলে তুমি 6 বসাবা, এবার x = হচ্ছে 6, এখন তুমি লিখে দাও যে f(6) = জাস্ট এখানে মান বসাই দিবা 6 বসাই দিবা, তাহলে 2 × 6³ তারপর হচ্ছে মাইনাস 21 × কত 6² 21 × 6², হ্যাঁ তারপর হচ্ছে কত আমাদের আছে এখানে প্লাস 36 × কত যে 6, যেহেতু x এর মানটা 6, এইবার তুমি এটা হিসাব করো ক্যালকুলেটর দিয়ে ভাই, যে এটা হিসাব করে দেখো কত আসে, হ্যাঁ এই মানটা হিসাব করে দেখো এত, লিখবো সুতরাং গুরুমান, গুরুমান তো লিখছো লিখবো সুতরাং কি লঘুমান, সুতরাং এটা হচ্ছে লঘুমান = এই যে হিসাব এটা মান পেয়ে যাবো, তাহলে এটাই দুইটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার ছিল এবং হচ্ছে এটা আমার একটা অ্যান্সার ছিল, আলটিমেট অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা,
ঠিক আছে। তো আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছো লঘুমান এবং গুরুমানটা আমরা কীভাবে বের করি। যে প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করবো, তারপরে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো, করে প্রথমবার ডিফারেন্সিয়েশন যাকে করছি তার সঙ্গে সঙ্গে 0 ধরবো, ধরে এক্স এর মান বের হবে। আর এই যে এক্স এর মান বের হইলো, এই এক্স এর মানগুলো আমি এই ডাবল প্রাইম যে করছিলাম, 2বার ডিফারেন্সিয়েশন করছিলাম, ওই সমীকরণে বসাবো। তো বসায় দেখবো কোন ক্ষেত্রে এক্স এর মানটা পজিটিভ আসে আর কোন ক্ষেত্রে নেগেটিভ আসে। যেই ক্ষেত্রে দেখো এক্স এর মানটা নেগেটিভ সেই ক্ষেত্রে পাবো গুরুমান, আর যেই ক্ষেত্রে পজিটিভ সেই ক্ষেত্রে পাবো লঘুমান। তাহলে ওই যে দুইটা মান পাইলা তুমি বুঝে গেলা কোনটার জন্য গুরুমান পাওয়া যায়, কোনটার জন্য লঘুমান পাওয়া যায়। ওই দুইটা জিনিস তুমি মেইন ফাংশনে বসাই দিবা, একদম মেইন ফাংশনে, তাহলে মানগুলো পেয়ে যাবা, গুরুমান এত, লঘুমান এত। তো এই আমাদের মেইনলি আসলে এইভাবে জিনিসগুলো আমরা করি, এটা খুবই সহজ আসলে। তো তুমি যদি প্রথমবার করে থাকো আশা করি তারপরেও বুঝে ফেলছো। আমরা এখন এইটার উপর বেস করে আরও জিনিস ইনফরমেশন দেখে আমরা সিকিউর মধ্যেও চলে যাই। আর হচ্ছে এই যে আমরা x = 1 এবং 6 পাইলাম, যে এই মানগুলোর জন্য কি হলো, যে এই মানগুলোর জন্য আমরা কি পাইছি, যে হচ্ছে এই হচ্ছে ফাংশনগুলো লঘুমান নাকি গুরুমান পাওয়া যাবে, ওই সকল বিন্দুগুলোকে আমরা বলেছি সংকট বিন্দু। আর হচ্ছে ওগুলোর জন্য যে মান পাই সেগুলোকে আমরা বলি হচ্ছে কি চরম মান। হ্যাঁ, তো একত্রে আমরা চরম মান বলি, আর হচ্ছে এটাকে সংকট বিন্দু বলা হয়। ঠিক আছে, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের একটা ইনফরমেশন ছিল। তো আমরা চলো এখন সরাসরি কি করি, যে হচ্ছে অঙ্কগুলো দেখা শুরু করেছি কীভাবে কী কী আসে। একটু মনে রাখতে পারো চরম মানের ব্যাপারটা, কারণ পরীক্ষা মাঝে বলতে পারে যে চরম বিন্দুসমূহ নির্ণয় করো, তার মানে এগুলোই চরম বিন্দুসমূহ আর কি, সংকট বিন্দুসমূহ। ঠিক আছে, এগুলোই তোমার সংকট বা চরম বিন্দুসমূহ। আমরা চলো তাহলে এবার সরাসরি আমরা সলিউশন করা শুরু করবো আমাদের এইখানকার এই পোর্শনগুলো সিকিউ এর মধ্যে কী কী জিনিস আসে। তার আগে একটা দিয়ে দিয়েছি কিছু প্রয়োজনীয় সূত্র আরও আছে ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে, বা ইনভার্স যদি থাকে ইনভার্সের ফর্মুলাগুলো বইয়ের মধ্যে আছে, তারপরে আমরা এখানে দিয়ে রাখলাম, তো যেন পড়তে পারো ইনভার্স ফর্মুলাগুলো আর কি। ইনভার্সের ক্ষেত্রে কীরকম করলে অ্যান্সারটা কীরকম হয়। যেমন যদি পরীক্ষা আসে সাইন ইনভার্স 1/1 - x², ওর তো নর্মাল জিনিস। তোমাকে দেখা হচ্ছে কি যে হচ্ছে এই কথা তুমি সরাসরি মনে রাখতে পারো যে ইনভার্সের কিছু প্রয়োজনীয় জিনিস, সাইন ইনভার্স √1 - x² মানেই তো কজ ইনভার্স এক্স, কারণ কজ মানে কস থিটা মানে কি ছিল সাইন √1 - কি, এরকম ছিল না, যে সাইন থিটাকে আমি লিখতাম কি কস থিটা দিয়ে লিখতাম, ওই জিনিসটা। তো এখানে সাইন কজ দিয়ে বেশ কিছু কিছু লেখা আছে, এই যে 2 tan x মানে লেখা যায়। হ্যাঁ, এগুলো তোমরা পড়ছিলা কোথায় বলো তো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কিছু ফর্মুলা, ইনভার্স বিপরীত ত্রিকোণমিতিক ফর্মুলা। হ্যাঁ, ইনভার্স ট্রিগোনোমেট্রির মধ্যে তোমরা পড়ছিলা, ইনভার্স ট্রিগোনোমেট্রির মধ্যে তোমরা কিন্তু এই জিনিসগুলো পড়ছিলা, তাই না? ঠিক আছে, একটু চোখগুলো রাখতে পারো, এমনি দিয়ে রাখছি। এইবার আমাদের মেইন কাজ হচ্ছে এখান থেকে সিকিউ সলভ করা। হ্যাঁ, আমরা দেখবো এখান থেকে সিকিউ সলভ করা। সিকিউতে বেসিক্যালি আমাদের এখান থেকে কী রকম অঙ্ক আসে, কীভাবে আসে, আমরা একটু প্র্যাকটিস করি। ওকে, আমরা তাহলে চলো সরাসরি এখান থেকে আমরা একটু প্র্যাকটিস শুরু করি, একদম লাস্টে থেকে শুরু করি। ঢাকা 23 সালে এগুলো আমরা আগে দেখার চেষ্টা করি। আসো, হ্যাঁ, অনেক প্রশ্ন এখানে আছে, তো আমরা একটা রোগে দেখি যে আসলে আমাদের এই জিনিসগুলো আসলে পরীক্ষায় এভাবে আসলে আমাদের আসে কিনা, বা আমরা আসলে আসলে বুঝতে পারি কিনা। আমি সেই জিনিসটা একটু দেখাই। তার আগে হচ্ছে আমি এগুলো জুম টুম করে নেবো, কারণ তোমাদের দেখতে একটু সুবিধা হবে, কোনো সমস্যা নাই আর কি। হ্যাঁ, ওকে, ওকে, আমরা হচ্ছে এখান থেকে একটু চেক করে দেখি যে তোমরা আসলে দেখতে পাচ্ছ কিনা, তারপর হচ্ছে আমরা বেসিক্যালি শুরু করবো আর কি। ওকে, ওকে, ঠিক আছে, মোটামুটি দেখা যাচ্ছে। তো আমরা একটু তোমাকে জাস্ট এখান থেকে দেখাই যে আসলে প্রশ্নগুলো আমাদের এইভাবে উদ্দীপকে আসলে আসে। হ্যাঁ, তুমি যেন দেখে বুঝতে পারো যে আমি আসলে বেসিক্যালি কী বলছিলাম, সিকিউর মধ্যে আসলে কী কী জিনিস আসে। হ্যাঁ, তাহলে তোকে আরেকবার রিপিট করে দিই যে সিকিউর মধ্যে আমাদের বেসিক্যালি কী কী জিনিস আসে। আগে বলছি দেখো কী কী আসবে, লিমিটের অঙ্ক আসবে। এই তোমার সিকিউ, তাহলে সিকিউর জন্য তোমার কী কী পারতে হবে, সিকিউর জন্য কী কী পারতে হবে, এইগুলো পারলেই চলবে, এত বেশি কিছু পারতে হবে না তোমার। শেষ মুহূর্তে এত সময় তোমার নাই, তোমার জন্য যেটুকু জিনিস পারতে হবে সেটা হচ্ছে এই কম জিনিসটুকু পারলেই তোমার চলবে। সেটা কম জিনিসটুকু কী কী, একটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের লিমিটের জিনিসপাতি, যে লিমিট আর কি। হ্যাঁ, লিমিট তো আমি যদি লিমিটের জিনিসগুলো পারি, এখান থেকে লিমিটের জিনিসগুলো পারি ঠিকঠাক মতো, তাইলেই হবে। এবং লিমিটের পরে আসলে আমাদের কি মূল নিয়মে অন্তরীকরণ, আগে একবার বলছিলাম, বা এটা পরীক্ষায় দিবে আর কি। মূল নিয়মে কয়েকটা প্র্যাকটিস করে রাখবা বই থেকে, আর তো প্রথম পর্বে দেখছো মূল নিয়মে অন্তরজ, এটা পরীক্ষায় একটু আসে। তো এটা তুমি পিডিএফ থেকে বা বই থেকে বা পূর্বের পর্ব থেকে তুমি প্র্যাকটিস করে ফেলবা। মূল নিয়ম অন্তরজ লিমিট পারি আমরা, মূল নিয়ম অন্তরজ শিখছি। এবার আমাদের ছিল কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ। দেখো এই কয়েকটার বাইরে জিনিসপাতি আসলে আসে না। পর্যায়ক্রমিক অন্তরীকরণ তুমি খালি গুনে গুনে এই কয়েকটা অঙ্ক শিখবা, কয়েকটা অঙ্ক নিয়ম শিখবা। নিয়ম শেখার পরে কয়েকবার তোমাকে প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো, তুমি খুব ভালো অ্যান্সার করতে পারো। হয়তো অনেক সময় তুমি জিনিসটা পারো, কিন্তু দেখা যাবে যে হচ্ছে ওই নিয়ম জানার পরেও অঙ্ক মিলাইতে গিয়ে গোজামি লাগাই ফেলতেছো, কারণ ওরকম এত বেশি প্র্যাকটিস নেই, মাথায় খেলবে না।
এটা তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। পর্যায়ক্রমিক অন্তরজ তোমাকে দেখতে হবে, আর তারপরে স্পেশালি কি ওই যে সেই লঘুমান গুরুমান, লঘুমান গুরুমান, আর স্পেশালি লঘুমান গুরুমানের সাথে ওইটাও চলে আসতে পারে যে অভিলম্ব স্পর্শক, যেটা আমি একটু শিখলাম, স্পর্শক অভিলম্ব, এই জিনিসটাও তোমার চাইতে পারে আর কি। হ্যাঁ, স্পর্শক অভিলম্ব ঘুরে ফিরে দেখবে এরকম জিনিস আসে, এই কয়েকটা জিনিসই আসে, যে লিমিট আসে বা ছোটোখাটো অন্তরীকরণ আর কিছু। হ্যাঁ, লিমিট বা হচ্ছে কি অন্তরজ আসতে পারে, লিমিট বা ছোটোখাটো অন্তরীকরণ আসতে পারে, বা মূল নিমে অন্তরজটা পরীক্ষায় বিশেষ করে আসে। এই জিনিসগুলো আসে তোমার পরীক্ষায়, সিকিউ এগুলো আসবে। সিকিউ মানে হচ্ছে এগুলা, সিকিউ মানে হচ্ছে এগুলা। সিকিউ তুমি জাস্ট এই কয়েকটা নিয়ম শিখে যাও, তাইলে তোমার এনাফ। কয়টা? 1 2 3 4 5, পাঁচটা জিনিস, ঠিক আছে? এই পাঁচটা জিনিস পারলেই তোমার চলবে, সেই জিনিসটাই বললাম আমি। তো এবার আমরা চলো শুরুতে আমরা হচ্ছে এখানে ঢাকা বোর্ড 23 আছে 1 নম্বরে, তারপরে হচ্ছে এখানে আছে রাজশাহী। হ্যাঁ, রাজশাহী আছে। আমরা প্রথমত তোমাকে এখান থেকে রাজশাহী 23 3 নম্বর প্রশ্ন, সেটা আমি আগে দেখাবো, তারপরে আমি তোমাকে 2 নম্বর 1 নম্বর প্রশ্ন দেখাবো। তাহলে তোমার জন্য একটু বুঝতে ইজি হবে, আসলে জিনিসটা তোমার একটু ইজিয়ার হবে, তুমি খুব সহজে বুঝতে পারো আর কি। ও মাই গড। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে তো এটা দেখি আর কি, যে রাজশাহী 23 প্রশ্নকে দেখার চেষ্টা করি, যে রাজশাহী 23টা আসলে আমাদের এই 3 নম্বরটা। ওকে, তো দেখো এখন তুমি দেখতে পাচ্ছ কিনা, আশা করি দেখতে পাচ্ছ। এই 23 বোর্ডের প্রশ্নটা তুমি খেয়াল করো, এই উদ্দীপকটা তুমি খেয়াল করবা। এখানে আমাদের কি বলছে, এই 3 নম্বর প্রশ্নটা রাজশাহী 23 দেখো 2টা প্রশ্ন আসছে। এমন হইতে পারে তোমার বোর্ডে এখান থেকে 2টা প্রশ্ন আসছে, তাহলে তুমি জাস্ট এই একটা চ্যাপ্টার পড়বা, আর ওই দিক থেকে তুমি পড়বা কি সরলরেখা, বৃত্ত, ম্যাট্রিক্স, 4টা অধ্যায় পড়বা, 5টা সিকিউ হয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ তুমি তো দিক থেকে 3টা প্রশ্ন দিবাই, ক বিভাগ থেকে 3টা দিবাই, আর এইখান থেকে তুমি কি করতে পারো, যে 2টা পায়ে গেলে তো খুবই ভালো। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন রাজশাহীতে এসে দৃশ্যকল্প 1 এবং হচ্ছে কত দেওয়া আমাদের দৃশ্যকল্প 2, 2টা প্রশ্ন দেওয়া। ঠিক আছে, আমরা দেখার চেষ্টা করি, এখান থেকে সলিউশন করার চেষ্টা করি। কি বলছে, এটা মানে কমন পড়ছে পুরোটাই, যেন আমরা সলিউশন করবো না, যেন আমরা আগে দেখতেছি। বলছে দৃশ্যকল্প 1 এখানে লেখা আছে f(x) = 3x² + 2x + 7। আর একটা দৃশ্যকল্প 2 দেওয়া আছে, বলছে 54x - 2x - 7 কি লেখা, হোল কিউব লেখা। ঠিক আছে, ভালো কথা। তো ক নম্বরে কি প্রশ্ন আসছে দেখো, কি বলছিলাম, ক নম্বরে বলছিলাম যে লিমিটের প্রশ্ন আসে। দেখো এই যে লিমিট আসছে, দেখাও যে লিমিট x → 0 হলে এরকম হলে মানটা আসবে 5/2। তার মানে মানটা কত আসবে সেটাও বলে দিছে। এরকম রুট থাকলে কি বলছিলাম কি করতে হয়, যে উপরে নিচে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হবে। এখানে মাইনাস আসতে গেলে এটা যে প্লাস জিনিস, সেটা নিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে। দেখো এই যে প্লাসের জিনিসটুকু নিয়ে আমি উপরেও গুণ করছি, নিচেও গুণ করছি, পুরোটা গুণ করছি, তাহলে দেখা গেছে কি কমন টাউন যাওয়ার পরে অ্যান্সারটা চলে আসছে। তো এই নিয়ে আমরা অলরেডি করে আসছি, আমরা জানি। একটু আগে তোমাকে বললাম যে স্পর্শক অভিলম্বের সমীকরণ আসতে পারে। বলছে কি দেখো, যে y = f(x). f(x) কোনটাই, যে এইটা হচ্ছে f(x) আর নিচেটা কিন্তু g(x). তাহলে f(x)টা পাইলাম আমরা। তো ওরা এটাই বলছে যে y = f(x). তো y = f(x), এই বক্ররেখা 2,23 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তুমি কি করবা, স্পর্শক একটু দেখে আসলাম, যে প্রথমে আমি ঢাল বের করবো, ওইখানে এই 2,23 বিন্দুতে আমি আগে এই রেখাটাকে ডিফারেন্সিয়েশন করবো। কি শিখছিলাম, এটাই আমরা শিখে আসলাম। তো মনে করে দেখো, জাস্ট মনে করে দেখো, তুমি এখন হাতে কলমে করতে হবে না, অলরেডি তুমি করলা জিনিসটা। তুমি জাস্ট দেখো জিনিসটা তোমার কমন পড়ছে কিনা, তুমি জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারতেছে কিনা, এটা প্রথম টাস্ক। কারণ অনেকে আছে মানে আইডেন্টিফাই করতে পারে না, তাদের জন্য সমস্যা। তো তাদের জন্য আমি আগে বলতেছি, প্রথম টাস্কটা তুমি বুঝতে পারছো, তুমি আইডেন্টিফাই করতে পারছো যে ভাই একটুকে দেখছি আমি, যে যখন এরকম স্পর্শক বের করতে বলে আমরা ফার্স্টে কি করি, আমরা ঢাল বের করি। আমরা আগে ঢাল বের করি, ঢাল বের করার পরে সেই সরল রেখার সমীকরণটা বসাই দিই, যে বিন্দু দেওয়া আছে আর এখানে ঢাল দেওয়া আছে, সুতরাং স্পর্শকের সমীকরণ কি হবে, এটাই করলাম আমরা। y - y1 = m = x - x1, ওই সূত্রটা। আর স্পর্শক পাইলে তার সাথে লম্ব রেখার সমীকরণ বের করা শিখাইলাম একটু আগেই, অভিলম্বের সমীকরণ পুরোটা কমন পড়ছে আমাদের। তার মানে ক পুরোটা কমন এবং খ আমাদের পুরোটা কম। তাহলে ক খ আমরা পারলাম। গতে কি বলছি খেয়াল করো, বলছি দৃশ্যকল্প 2 হতে ফাংশনটির গুরুমান ও লঘুমান নির্ণয় করো। দেখো খুবই সহজ, তাহলে দৃশ্যকল্প 2 দেওয়া আছে, এই যে একটা দৃশ্যকল্প 2 দেওয়া আছে আমাদের, এই যে g(x), এটা হচ্ছে g(x). তাহলে এই জিনিসটা হচ্ছে দেখতে এরকম 54x - 2x - 7 হোল কিউব। বলছে এখান থেকে গুরুমান ও লঘুমান নির্ণয় করো। একটু আগে যেভাবে করছি, ফার্স্টে আমরা g(x) কে একবার ডিফারেন্সিয়েশন করবো, আরেকবার ডিফারেন্সিয়েশন করবো। প্রথমবার যাকে ডিফারেন্সিয়েশন করলাম তার সমান সমান 0 ধরবো, 0 ধরে আমরা কি করবো, এখানে x এর মান বের হবে। ওই x এর মান থেকে আমরা কি করবো, x এর মান থেকে আমরা হচ্ছে ওইটাকে আবার ওই যে 2বার ডিফারেন্সিয়েশন করে রাখছিলাম সেখানে বসাবো। বসায় দেখবো কোথায় পজিটিভ আসে কোথায় নেগেটিভ আসে। পজিটিভ আসলে লঘুমান পাবো, তার জন্য নেগেটিভ আসলে তার জন্য গুরুমান পাবো। শেষ, ওই লঘুমান গুরুমানের যে বিন্দুগুলো পেয়ে গেলাম, ওগুলোকে আমরা একত্রে চরম বিন্দু বলি, যে কোন কোন বিন্দুর জন্য লঘুমান পাচ্ছি গুরুমান পাচ্ছি। পরীক্ষা যদি বলতো চরম মান নির্ণয় করো, ওই দুটো অ্যান্সার হইতো। আর যদি বল লঘুমান গুরুমান কত, ওই এক্স এর মানগুলো বসাই দেবো কত, মেন ফাংশনে।
একটু আগেই কিন্তু সেই অঙ্ক করছি, মানে পুরো অঙ্কটা তোমার কিন্তু এখান থেকে কমন ছিল। তাহলে এই বোর্ডটা আমার জন্য আসলে পুরোটাই কমন ছিল আসলে। তো আমি এটা আগে দেখালাম যে ঠিক আছে আমাদের এইরকম প্রশ্ন আসতে পারে, আসা পসিবল, সবসময় যে এটা আসবে তা না, কিন্তু আসে আসলে এরকম। তো আমি এইটার কথাই বলছিলাম ভাই। হ্যাঁ, তো এর কথা আমি বলি। তাহলে দেখো আমরা এখান থেকে তাহলে একটু পড়াটা দেখি। তাহলে আমাদের এখান থেকে কী আছে দেখো, এখানে আমার আরেকটা প্রশ্ন আছে। দেখো এখানে হচ্ছে আরও প্রশ্ন আছে। রাজশাহী 23-এ আরও একটা প্রশ্ন ছিল। আমি এক কাজ করি, রাজশাহী 23-এর পরে মানে এই 23-এ 3 নাম্বার পরে আমি 1 নাম্বারটাই ফেরত যাই। 1 নাম্বারে সেম প্রশ্নই আসছে কিন্তু ডিফারেন্টভাবে একটু আসছে। তুমি খেয়াল করো, এখানে 4 নাম্বার না, আমি এই যেখানে যাই। তুমি খেয়াল করো, এই দেখো এখানে যে প্রশ্ন আসছে, এই যে আমাদের সেই প্রশ্নটা, তুমি একটু খেয়াল করে দেখো। একই প্রশ্ন আসছে কিন্তু একটু ভিন্ন অঙ্গিকে আসছে। কি বলছে দেখো, বলছে যে দৃশ্যকল্প 1 জি অফ এক্স সমান কত সাইন এক্স, বলছে জি অফ এক্স সমান কত সাইন এক্স। আর দৃশ্যকল্প 2 দেওয়া আছে যে বলছে এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স, বা হচ্ছে কত আছে এক্স ইকুয়াল টু না ট্যান ইনভার্স না ট্যান, এক্স ইকুয়াল টু ট্যান রুট ওভার 2y। এটা দাও আমাদের মুখে ভালো কথা। বলছে এক্স এর সাপেক্ষে লগ দেওয়া আছে আমাদের কি, এক্স এর সাপেক্ষে লগ, এখানে হচ্ছে লগ এ, লগ এক্স বেস এ। হ্যাঁ, আমাকে এটা বলছে যে লগ এক্স বেস এ এর অন্তরজ নির্ণয় করো। তো অন্তরজ নির্ণয় করতে হবে, তো এটা আমি তোমাকে করে দেখাচ্ছি কীভাবে তুমি এটা লিখতে পারো, একটু দেখাবো। বাকি প্রশ্নগুলো দেখি, প্যাটার্নগুলো দেখি মিলতেছে কিনা আমাদের। তো এক্স এর সাপেক্ষে বের করতে বলছে। পরটা কি বলছে দেখো, বলছে এক্স এর সাপেক্ষে না, বলছে দৃশ্যকল্প 1 এর আলোকে, এই যে দৃশ্যকল্প 1 মানে জি অফ এক্স সমান সমান সাইন এক্স, এটা আলোকে তোমার কি বলছে, এই যে একটা ফাংশন দেওয়া 1 + 2gx + 3 1 - gx স্কোয়ার, এরকম কিছু একটা দেওয়া, এবং এটা একটা ব্যবধি দিচ্ছে যে এখানে এক্স এর মানটা কি হয় 0 থেকে π/2 এর মধ্যে হয়। ঠিক আছে, ভালো। চাইছে কি যে এত ব্যবধিতে চরম মান নির্ণয় করো, বলছিলাম না চরম মান বের করতে বলতে পারে, চরম মান। তো চরম মান কোনটা ছিল বলতো, চরম মান মানে ছিল ওই যে যাদের জন্য আমরা কি পাই লঘুমান গুরুমান পাই, সেখান থেকে চরম মান ছিল। ঠিক আছে, এই যে যার জন্য আমরা লঘুমান গুরুমান পাইছিলাম সেই সকল বিন্দুগুলোকে আমরা চরম মান বলতাম, এবং ওরা সাথে সাথে চরম মান বের করার পাশাপাশি এই লঘুমান গুরুমানটা বের করেছে, মানে লঘুমান গুরুমানটা আমাদের একসাথে বের করে দিব আমরা। ঠিক আছে, আর ওটাও উল্লেখ করে দিব যে এই বিন্দুতে চরম মান পাওয়া যাচ্ছে, বিন্দুগুলো উল্লেখ করে দিবা যদি এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমরা এখানে চলো প্রথমত আমরা কি করি, প্রথমত এখানে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই অ্যান্সারটা দেখার চেষ্টা করি। এই যে এই অ্যান্সারটা আমরা দেখি, যে প্রথমত এই যে প্রথমটা দেখি আমরা। এবং তার আগে দেখো আরেকটা প্রশ্ন দেখাই দিই আমি এখানে সরাসরি, যে হচ্ছে আমাদের গতে কি বলছিল, খেয়াল করো গতে কি বলছিল সেটা আমরা দেখে নিই। আমাদের গতে বেসিক্যালি বলছিল কি, এখান থেকে খেয়াল করো, আমাদের এখান থেকে গতে বলছিল হচ্ছে এটা বলছিল, যে গতে বলছে এটা যে দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো যে এই যে এত, দেখছো আমাদের ওই যে সেই হচ্ছে কি অঙ্ক ছিল বলতো, যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সেই অঙ্কটা দিয়ে দিচ্ছে, জাস্ট একটু সলভ করতে হবে। তো আমি এই একটা প্রশ্ন সলভ করে তোমাকে দেখাই এখান থেকে, তুমি এই দিকে দেখলে বুঝতে পারবো। দেখো প্রথমত তোমার একটা জিনিস দেওয়া আছে, তোমাকে বলছিল কি এটার অন্তরজ নির্ণয় করো। দেখো একটু ভেঙে দেখে, বলছে y = log x বেস a, log x বেস a ইকুয়াল টু হচ্ছে তোমাকে জাস্ট এটা বলছে এটার অন্তরজ নির্ণয় করো। এইটা তোমার অন্তরজ কেমনে তুমি বের করবা। দেখো আমি তোমাকে সাইডে আস্তে আস্তে করে দিতে থাকি, এখানে তোমাকে আমি করে দিই। হ্যাঁ, তাহলে আমি এখানে কাজ করি, এখানে তোমাকে আমি আস্তে আস্তে করে দিই। দেখো তার আগে হচ্ছে আমি এখানে একটু মুছে নিচ্ছি, জায়গাটা তোমাদের একটু ফাঁকা হোক আর কি। হ্যাঁ, ঠিক আছে, খেয়াল করো। ওকে, তো এই অংশগুলো তোমাকে আমি করে দেখাচ্ছি, তুমি খেয়াল করো এই জায়গাগুলো তুমি একটু খেয়াল করো। দেখো খুবই সহজই হবে আসলে, কিন্তু একটু বুঝতে হবে। বলছে y = log x বেস a, তো তোমাকে বলছি এটা y = log কি দেওয়া আছে, যে এখানে নিয়ে এসেছে x বেস a। প্রথমে তোমাকে এই লাইনটাকে ভেঙে লিখতে হবে, এই লাইনটাকে তুমি সরাসরি সূত্রে বসাতে পারতেছো না, তোমাকে জিনিসটাকে ভেঙে লিখতে হবে। তোমাকে জানতে হবে এই লাইনটা কেমনে ভাঙা যায়, তোমাকে জানতে হবে এই লাইনটাকে আমরা কীভাবে ভাঙতে পারি। এটা তুমি ভাঙবা হচ্ছে কি দিয়ে, log e দিয়ে, লগ যে ই আছে না, লগ ই দিয়ে তুমি সেটাকে ভাঙার চেষ্টা করবা। দেখো জিনিসটা হচ্ছে এরকম, এটাকে সরাসরি লেখা যায় হচ্ছে এরকম, যে লগ এ বেস ই গুণ এটাকে লেখা যায় হচ্ছে লগ ই বেস হচ্ছে কত, সরি লগ হচ্ছে এক্স, এর আমাদের লগ হচ্ছে এক্স থাকবে এখানে এক্স। হ্যাঁ, লগ এক্স, এখানে আসবে লগ ই বেস হচ্ছে এ, এই যে সরাসরি লেখা যায়। কারণ তুমি খেয়াল করো, দেখো এখানে লগ ই আছে, আর এখানে যে এক্স নিচে এক্স ছিল, আর এই যে মাথায় এ আছে, তখন এই জিনিসটাকে ভেঙে এটা লেখা যায়। তোমাকে সবার আগে এই জিনিসটা জানা থাকতে হবে। তুমি যদি লগের জিনিসপাতি পড়ে আসতা তো তুমি জিনিসটা জানতা। হ্যাঁ, তাহলে তোমাকে এই লগের জিনিসটুকু থাকবো, সমস্যা নেই। আমি লিখে দিচ্ছি এখানে আবারও, এখানে লগ, এখানে ছিল আমাদের কত এক্স, আর এখানে ছিল কত আমাদের হচ্ছে ই, আর এখানে ছিল কত আমাদের লগ ই বেস কত এ। তার মানে সবার আগে জানতে হবে তোমাকে এভাবে লেখা যায়। এর পরের কাজটা তুমি খেয়াল করো, এর পরের লাইনটা আমরা কি করতে পারি, এর পরের লাইনটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জিনিসটা আমরা লিখতে পারি এইভাবে, যে লগ আমি ইটাকে নিচে নিয়ে আসবো, যদি নিচে নিয়ে আসতে চাই তাহলে সেটাকে 1/, উল্টাই দিতে হবে। তখন লিখতে পারবো এভাবে লগ ই বেস এক্স। হ্যাঁ, এভাবে লেখা যাবে, উল্টাই লিখছি তাহলে জিনিসটা উল্টাই যাবে আর কি।
আর এখানে গুণ আকারে ছিল কি, গুণ আকারে ছিল কি, এই যে এটা ছিল লগ, আমি যা আছে তাই লিখে রাখি আপাতত, যে লগ ই বেস এ। এইবার তোমার আরেকটা জিনিস জানতে হবে ভাই, যে লগ ই বেস এক্সকে আমরা বলি হচ্ছে কি লন এক্স, আর লগ ই বেস এ কে বলি আমরা লন এ, মানে লগ ই কে আমরা লন দিয়ে লিখে রাখি। তা তুমি কি খেয়াল করো তোমার রাশি আসলে কোনটা? তোমার রাশি বেসিক্যালি হচ্ছে এইটা, যে ওয়াই সমান সমান লন এ বাই লন এক্স। এবার তুমি মনে করে দেখো এই যে তোমার ফাংশনটা কিভাবে আসে, এনে একটা ফাংশন আর একটা ফাংশন, এটা কি দেখতে এভাবে আসে না, ইউ বাই ভি আকারে আসে না? হ্যাঁ, যেহেতু ইউ বাই ভি আকারে আসে তাহলে আমরা কি করব, এখানে ইউ বাই ভি এর সূত্র বসাই দিব। এখন তুমি লিখবা কি পরের লাইনে, সুতরাং ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান জাস্ট সূত্র বসাই দিবা। সূত্র কি শিখছিলাম, নিজে ভি ছিল তাহলে ভি স্কোয়ার, তাহলে লন এক্স কি হবে স্কোয়ার, এটা তো শিখে আসছিলাম একটু আগে আমরা, ভি স্কোয়ার, আর ভিটার সামনে থাকবে লন এক্সটার সামনে থাকবে, আমরা ডিফারেন্সিয়েশন করবো কার, ডি ডি এক্স অফ কি লন এ, মানে ইউ এর ডিফারেন্সিয়েশন করবো, তাহলে মাইনাস চিহ্ন, তারপর কি হবে আমরা যে লন এটাকে সামনে রাখবো, রেখে কি করবো আমরা যে ডি ডি এক্স অফ কি, যে হচ্ছে লন এক্স এর ডিফারেন্সিয়েশন করবো, মানে যে একদম ডাইরেক্ট ইউ বাই ভি এর যে সূত্রটা, দেখো ইউ বাই ভি এর যে সূত্র সেটা জাস্ট এখানে বসাই দিচ্ছি, বসাই দেবার বাকিটুকু তুমি জাস্ট এক লাইনে সলভ করবা, শেষ তোমার অ্যান্সার কিন্তু চলে আসছে, ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান কি আসছে খেয়াল করো, নিচে আসছে কত আমাদের লন এক্স, এখানে হোল স্কোয়ার আসছে, এটা যা আছে তাই থাকবে, আর উপরে গুলোতে কি আসছে খেয়াল করো, যে এখানে আমাদের আসছে কত লন এক্স, কারণ যে লন এ এটা কিন্তু শূন্য, লন এক্স কত হয় শূন্য, এক্স এর সাপেক্ষে এ এর ডিফারেন্স কত হবে শূন্য, লন এক্স, তাহলে লন এক্স ইনফিনিটি শূন্য আসলো, পুরোটা তো শূন্য হয়ে যাবে। ওইখানে কি আছে খেয়াল করো, লন এ থাকলো আমাদের এখানে, লন এ থাকলো, আর লন এক্স এর সাপেক্ষে লন এক্স এর অ্যান্সার কি হয় ওয়ান বাই এক্স, পুরো আসছিলাম আমরা ওয়ান বাই এক্স, তাহলে অ্যান্সার কি পুরোটা শূন্য, তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কি ডিওয়াই বাই ডিএক্স ওয়ান কি আসতেছে, এখানে আসতেছে পুরোটা শূন্য, আর এখানে আসছে কত যে লন এ বাই এক্স মাইনাস কত আসছে আমাদের, যে লন এ ভাগ এক্স, আর নিচে কি আছে লন এক্স হোল স্কোয়ার, এটাই অ্যান্সার শেষ। আলটিমেটলি তুমি অ্যান্সার সবাই সুন্দর করে রেখা দিয়ে লাগবে, ও সামনে একটা মাইনাস ছিল, মাইনাস থাকবে, যে শূন্য মাইনাস দিছি তো মাইনাস তো আসি, মাইনাস গায়েব হয় নাই, এই হচ্ছে আমাদের জিনিসটা। তো তুমি এভাবে কিন্তু চাইলে করে ফেলতে পারো এই অঙ্কটা। হ্যাঁ, আশা করি এরকমভাবে অঙ্কগুলো আসলে তোমাকে বুঝতে হবে, পারতে হবে, এবং তুমি বুঝবে এবং পারবা। এইটা একটা জিনিস ছিল। তবে এই অঙ্কটার মধ্যে তোমাকে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এখানকার যে লঘুমান গুরুমানটা, এখানকার লঘুমান গুরুমানের মধ্যে গিয়ে একটু তোমার ঝামেলা পড়তে পারো, ক্যালকুলেশনটা, নিয়ম সেম, নিয়ম একদম সেম, কিন্তু ক্যালকুলেশনটার মধ্যে গিয়ে অনেকে গিয়ে গোজামিল পাকাবে, যে এখন সাইন আছে কজ আছে তো অনেকে বুঝবে না, এই জন্য তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে একটু। এটা তো বুঝছি আমরা অন্তরজ বের করতে বলছিল ক নাম্বারে, তো সেরকম ছোটো অন্তরজ আমরা আশা করি এখান থেকে করতে পারো। ঠিক আছে, তো আমরা এখান থেকে আপাতত মুছে দিচ্ছি জিনিসগুলো, আপাতত এখান থেকে জিনিসগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, ফাইন। তো আমরা এখানে প্রথমটা বুঝে গেলাম যে আসলে কী হইতে পারে, অ্যান্সারটা তোমরা এখানে পিডিএফ এর মধ্যেই পাওয়া যাবে, কোনো সমস্যা নেই, বা তোমাদের সবার তো বই আছেই। ওকে ফাইন, তো এটা আমাদের একটা জিনিস ছিল এখান থেকে। ওকে, এবার আমরা এখান থেকে দেখার চেষ্টা করি হচ্ছে কোনটা, এই যে পরেরটা দেখার চেষ্টা করি আমরা, আমাদের পরে যে হচ্ছে এই অন্তরজ বের করতে, চরম মান বের করতে বলছিল সেটা দেখি। মানে চরম মানের মধ্যে অনেকে একটু ঝামেলা পড়বে, কেন, কারণ হচ্ছে কি আছে দেখো, এই হিসেবের মধ্যে কি সাইন আছে কজ আছে। হ্যাঁ, তুমি এইটা দেখার চেষ্টা করি, তোমাকে এখানে সাইন কজ আসছে যেহেতু, তার আমি এখানে তোমাকে এইটা দেখানোর চেষ্টা করি। সবার ফোকাস থাকবে কোথায়, সবাই এখানে ফোকাস করবা, সবাই এই অঙ্কটার মধ্যে ফোকাস করবো। এই যে আমরা এইটুকুর মধ্যে একটু দেখার চেষ্টা করি, এই অংশটুকুর মধ্যে দেখার চেষ্টা করি, কারণ এটা আমাদের এখন ইম্পর্টেন্ট, এটা আমার লাগবে। ঠিক আছে, ওকে, খেয়াল করো, এই যে আমাদের ফাংশন, আমি একটা হিসাব তোমাকে দেখাই হাতে কলমে, তোমার বুঝতে একটু সুবিধা হবে, যে জিনিসটা কীভাবে আছে কি আছে, তোমার একটু বুঝতে সুবিধা হবে। এই অংশটুকু তুমি খেয়াল করো। প্রথম কাজ ভাই, তোমাকে দেওয়া আছে যেটা, তুমি আপাতত এটার দিকে মনোযোগ নাও রাখতে পারবে, আমি সরাই দিচ্ছি, এটা সমস্যা নেই, এটা আপাতত থাকুক, মুছে দিচ্ছি আমরা আপাতত। তুমি হচ্ছে এইটুকু জিনিস খেয়াল করো, শুধুমাত্র যেটুকু বোর্ডে আছে সেটুকু তুমি প্রথমত খেয়াল করো, তাহলে তোমার বুঝতে একটু বেশি আরাম লাগবে, সমস্যা না, দরকার আমরা এখানে লিখবো আর কি। তো এটা তোমাকে অঙ্কগুলো হাতে কলমে একটু করতে হবে, যদি একবারে না করো, পরীক্ষা হলে যখন সাইন এক্স কজ এক্স দিয়ে আসবে তখন তুমি ভয় পাবা, আসলে তুমি আসলে পারো কিন্তু আসলে আগাইতে পারবা না, তোমার মনে হবে না হচ্ছে না, তুমি আসলে কনফিডেন্স পাবা না। এই জন্য কনফিডেন্সের জন্য তোমাকে অঙ্ক একটু করে রাখতে হবে, কি বলছো তুমি একটু খেয়াল করো, এখানে আমাদের জন্য আমাদের একটু অঙ্ক করে রাখতে হবে, আমি এই অঙ্কটাই শুধু রাখতেছি এতটুকু আপাতত। তো দেখো আমাদের এখানে বেসিক্যালি বলছে দৃশ্যকল্প একে লেখা ছিল সরাসরি জি অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, লেখা ছিল কিনা, ছিল। এবার আমাদের একটু ফাংশন দেওয়া ছিল এরকম, উদ্দীপকে এই ফাংশনটা দেওয়া ছিল, আমাদের উদ্দীপকে এই ফাংশনটা দেওয়া ছিল, এই যে এই ফাংশন দেওয়া ছিল যে এফ অফ এক্স ইকুয়াল টু, এটা সরাসরি লেখা ছিল যে ঠিক আছে, এই হচ্ছে ফাংশনটা, যে 1 + 2gx + 3 1 - gx হোল স্কোয়ার। তোমার কাজ কি, জি অফ এক্স এর মানটা বসাই দেওয়া, তুমি আগে বসাইলা যে জি অফ এক্স এর মান সাইন এক্স, তাহলে তুমি লিখলা এখানে কি জি অফ এক্স এর জায়গায় তুমি লিখলা কত সাইন এক্স, তুমি জি অফ এক্স এর লিখবে কত সাইন এক্স।
তো তুমি লিখলা যে 2 ছিল, 2 বসলো 1, তারপরে প্লাস 2, আর এই যে জি এক্স এর কি বসলা সাইন এক্স, শেষ, এটুকু ক্লিয়ার। যোগ আছে 3 বসাইলা, এন কত আছে 1 মাইনাস জি এক্স হোল স্কোয়ার। তো জি এক্স এর মান ছিল সাইন এক্স, তাহলে সাইন এক্স হোল স্কোয়ার দেখো বসাই দিচ্ছি আমি 3 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। তো এই জিনিসটাকে আমি পরের একটু সাজাই লিখছি, এক লাইন সব লিখে দিছি 1 প্লাস 2 সাইন এক্স যোগ 3, এখানে সাইন এক্স হোল স্কোয়ারকে লেখা যায় সাইন স্কোয়ার এক্স। আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স একটা সূত্র আমরা জানি কি যে কজ স্কোয়ার এক্স প্লাস কি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কত 1। তুমি বুঝতে পারতেছো এখান থেকে যে কজ স্কোয়ার এক্স সমান কি আসবে, কজ স্কোয়ার এক্স সমান আসবে কত 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, ঠিক কিনা? তো এই জিনিসটাই আমাদের দেখো এই 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় বসেছি আমরা কত কজ স্কোয়ার এক্স, 3 তো আগে থেকেই ছিল। তুমি আলটিমেটলি রাশি যেটা পাইলা সেটা হচ্ছে এইটা। তোমার আলটিমেট রাশি হচ্ছে এইটা, যে ভাই আমার সমীকরণ দেওয়া আছে, তাহলে উদ্দীপকে এই হচ্ছে মেইন সমীকরণ দেওয়া আছে আমার, হ্যাঁ সমীকরণ এটা তো দেওয়া ছিল এরকম, তুমি জাস্ট কষ্ট করে ভেঙে নিলা, তো পরীক্ষার এরকম চালাকি করতে পারে। তো ফাইন, এরপর তুমি কি করবা, নিয়ম কি শিখছিলাম আমরা, লঘুমান গুরুমান বা চরম মান বের করতে বলছে। প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করবো, তারপরে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো। প্রথমবার ডিফারেন্সিয়েশন সমান 0 বসাবো, বসায় সেখান থেকে আমরা কি করবো ওই মানগুলো নিয়ে এক্স এর মান নিয়ে আমরা ডাবল ডিফারেন্সিয়েশন যেখানে করছিলাম সেখানে গিয়ে বসিয়ে লঘুমান গুরুমান চেক করবো। সেম কাজই করা হয়েছে, কিন্তু জিনিসটা কি দিয়ে, সাইন এক্স কজ এক্স দিয়ে, কোনো ভয়ের কারণ নেই। আসলে আমি এটা করে দেখাই, জিনিসটা আছে কি আমাদের এখানে, আমি এখানে সাইডে করে দিচ্ছি, তোমার বুঝতে একটু সুবিধা হবে। তাহলে খেয়াল করো, আমাদের আছে কি ফাংশনটা এরকম আছে, ফাংশনটা আছে হচ্ছে এরকম যে এফ অফ এক্স ইকুয়াল টু আছে কত আমাদের যে 1 প্লাস 2 সাইন এক্স, 2 সাইন এক্স যোগ 3 কজ স্কোয়ার এক্স, তাই না? এই হচ্ছে আমাদের এইটা, এই ফাংশনটা আমাদের আছে। এখন তাহলে আমরা এখান থেকে কি করব, তো আসলে আমরা করি এখান থেকে বের করার চেষ্টা করি, ডিফারেন্সিয়েশন করি। তো আমি প্রথমবার ডিফারেন্সিয়েশন করতেছি, তো প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে খেয়াল করো, প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, কি লিখবো আমরা এখানে যে 1 আছে তো 1 লিখলাম। এবার 2 সাইন এক্স, ও 1 না, কিন্তু ডিফারেন্সিয়েশন করতেছি 1 লিখবো না, 1 এর কনস্ট্যান্ট যে ডিফারেন্স কত হবে 0 হবে, তো 0। 2 সাইন এক্স, তো 2 লিখলাম, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় কজ এক্স হয়, তো কজ এক্স লিখলাম, যোগ এখানে 3 তো সামনে থাকলো, এখানে কজ স্কোয়ার এক্স আছে, তার মানে মনে মনে ধরলাম আমি এক্স স্কোয়ার, মনে ধরলাম কি আমি এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারকে ডিফারেন্স করলে কত হয় 2x হয়, এক্স ধরছিলাম কজ ডে, তাহলে 2 কজ এক্স। কিন্তু ওর যে আমি এক্স ধরছিলাম ও কি এক্স না, ও তো এক্স না, ও তো কজ এক্স, তাহলে কজ এক্সকে আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, করে গুণ করতে হবে, এটা আমাদের নিয়ম ছিল। তো কজ এক্সকে ডিফারেন্স করলে হয় কত আমাদের আসলে সাইন এক্স মাইনাস সাইন এক্স, তাহলে আমি সেই মাইনাসটা কি করতে পারি এখানে আমি আসলে সামনে এনে ফেলতে পারি, মাইনাসটা সামনে দিয়ে দিলাম, একেবারেই সামনে দিয়ে দিলাম, খেয়াল করছো এই জিনিসটা আসছে। দেখো আমাদের ডিফারেন্স করার পর আলটিমেটলি কি আসছে, আমাদের প্রথমবার ডিফারেন্স করছি আমরা, আসছে কত, আসছে 0, তো বাদ 0 লিখবো না, তাহলে আসছে কত 2 কজ এক্স মাইনাস কত এখানে 6 কত আছে কজ এক্স ইন্টু সাইন এক্স গেল। প্রথমবার ডিফারেন্সিয়েশন করছি, এই প্রথমবার ডিফারেন্স করার পর তুমি একই সাথে দুইবার ডিফারেন্সটা করে রাখতে পারো, তোমার পরবর্তী গিয়ে হেল্প হবে, পরবর্তী ঝামেলা হবে না আর কি, তুমি এখানে করে রাখো। তাহলে আবার লিখবা আবার ডাবল ডিফারেন্সিয়েশন করতেছি, এখানে করলে কি আসবে 2 cos x, তো 2 থাকলো কনস্ট্যান্ট জিনিস, আর cos x এ করলে কি আসে sin x আসে, তাহলে কি লিখবো আমরা -2 sin x। দেখো সেই জিনিসটা লিখছি আমরা যে মাইনাস, দেখো ডাবল ডিফারেন্স করতেছি আমরা -2 sin x। সেম একইভাবে যখন তুমি এই 6 cos x sin x করতে যাবা, 6 তো মনে করো যে এখানে কনস্ট্যান্ট থাকলো, cos x sin x এর কি আকার আছে uv আকার আছে না, তখন সেক্ষেত্রে আমরা কি লিখবো, ইভেন নিয়ম কি ছিল, প্রথমে একজনকে সামনে রাখবো আর আরেকজনকে ডিফারেন্সিয়েশন করবো, sin x কে ডিফারেন্স করলে হয় cos x, লিখলাম আমি কত cos x। সেম একইভাবে কি করবো আমরা, তাহলে প্লাস দেবো দিয়ে কি আরেকবার cos x এবার sin x এর সামনে রাখবো, তাহলে sin x লিখলাম, sin x সামনে রাখলাম, আর cos x এ করলাম, cos x এর জিনিসগুলো আসবে কত হচ্ছে -sin x, হ্যাঁ তাহলে -sin x, তাহলে কি করলাম এইখানে একটা মাইনাসটা দিয়ে দিলাম সরাসরি, প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ এরকম। দেখো সেই জিনিসটা হয়েছে, আর আলটিমেটলি তুমি এখন জিনিসটাকে ফিনিশিং পাবা কি, আমি একটু বক্স করে রাখি, এখানে পাইছিলাম প্রথমবার ডিফারেন্স করে এটা পাইছিলাম, তো এটা আমাদের একটু বক্সের মধ্যে থাকবে, আর বাকিগুলো আমি হিসাব করে থাকি আমি আরও a ডবল প্রাইম x, এখন হিসাব করলে কত আসবে, এখানে আসবে কত -2 sin x -6 কত আছে এখানে cos স্কোয়ার x, cos x হোল স্কোয়ার বা cos স্কোয়ার x, আর মাইনাস আসছে কত আছে আমাদের sin স্কোয়ার x এরকম আছে। দেখো সেই জিনিসগুলো আসছে, দেখো এই জিনিসটা আসছে 2 sin x -6 cos স্কোয়ার x sin স্কোয়ার, তাহলে আমরা এটা কিন্তু পেয়ে গেলাম। আমাদের ডিফারেন্সগুলো আসলে আলটিমেটলি ডাবল করলে কি আসবে, এই যে এই লাইনটা আসবে, তাহলে আমরা দেখো দুইটা লাইন বের করে রাখছি, তাহলে আমাদের সেই দুটো লাইন বের হয়ে থাকলো আর কি, কী করতে হবে সেটা আমরা এখান থেকে বের করে রাখলাম। এটা আমাদের কী ছিল যে দুইবার ডিফারেন্স করে আমরা এটা পাইছিলাম, ঠিক আছে, দুইবার ডিফারেন্স করে এটা পাইছিলাম। দেখো আমি কিন্তু কী পাইছিলাম সেটা আমি এখানে পেয়ে গেছি, অর্থাৎ এই যে এই জিনিসটাকে আমরা বের করলাম কষ্ট করে। তাহলে আমাদের এটা ছিল মেইন ফাংশন, সব লিখে দিচ্ছি আমি কোনটা কী ছিল এখানে, আমি এবার এখান থেকে তোমাকে দেখাই।
এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন যে এফ অফ এক্স আসলে। তারপরে এইটা ছিল কি দেখো যে সরাসরি করা আছে এখানে, এটা হচ্ছে আমাদের কি এফ অফ এফ প্রাইম এক্স, আর এটা আমাদের কি এফ ডাবল প্রাইম এক্স। দেখো আমি কিন্তু তিনটা পেয়ে গেছি, 1 2, তো এটাকে বক্স করে রাখি আমি, তিনটা বক্স কিন্তু পেয়ে গেলাম, এফ অফ এক্স, এফ প্রাইম এক্স, এফ ডাবল প্রাইম এক্স। নিয়ম কি ছিল, প্রথমবার যেটাকে ডিফারেন্স করছি তার সমান সমান শূন্য ধরবো, তাহলে এইটুকু সমান সমান শূন্য ধরতে হবে, নিয়ম সেম। কিন্তু ভাই তুমি যদি এইসব তুমি দেখে ভয় পাও, না আগাতে চাও, তাহলে তো হবে না, তোমাকে প্র্যাকটিস করে এগুলোকে ভয়টা কাটাইতে হবে। তাহলে এই যে এইটা সমান সমান কী করবা, শূন্য ধরবা, এইটা সমান সমান কী করলা, যে শূন্য ধরলা, শূন্য তোমরা ধরি এখানে দেখো, শূন্য ধরলে কী আসবে, 2 cos x যা যা ছিল সমান সমান শূন্য। এখানে জাস্ট তোমাকে সমাধান করতে হবে, মিডল টার্ম করতে হবে, কমন নিতে হবে, নিয়ে এক্স বের করতে হবে। তো এক কাজ করো, cos x sin x এখানে বের করি আমরা, এখান থেকে কী করি আমরা, দেখো এটা ওই পাশে চলে যাবে, বা তুমি এখানে কমন নাও সরাসরি, cos x কমন যাচ্ছে, দেখো 2 cos x কমন যাচ্ছে, তাহলে কমন নিলে কী আসবে, আর হচ্ছে 1 - sin 3x। তাহলে আমি কী লিখতে পারি, যে হয় যে 2 cos x সমান সমান শূন্য, বা cos x সমান সমান শূন্য, অথবা কি 1 - 3 sin x সমান সমান শূন্য। তো এখান থেকে পাচ্ছি আমি 1 - 3 sin x সমান সমান শূন্য থেকে পাচ্ছি sin x সমান সমান 1/3, আর এখান থেকে পাচ্ছি cos x সমান সমান শূন্য। cos x সমান যদি শূন্য হয়, sin x সমান সমান কত হবে, 1 হবে। কেন 1 হবে, কারণ আমরা এই জিনিসটা জানি যে sin x সমান √1 - cos স্কোয়ার x, এর নর্মাল ফর্মুলা, ওই যে শিখছিলাম না আমরা, এই যে এখান থেকে সূত্র থেকে শিখছিলাম। এখানে আমি কী লিখতে পারবো, এই লাইন থেকে লিখতে পারবো আমি এখান থেকে, সুতরাং যে sin x সমান সমান কী হবে, √1 - cos স্কোয়ার x এর সরাসরি। কেন লিখলাম, কারণ আমি এখান থেকে sin x দুইটা, এই ক্ষেত্রে sin x বের হয়েছে, এই ক্ষেত্রে তো sin x বের হইলো না, sin x এর মানটা বের করে রাখলাম আমরা, এই sin x এর মানগুলো আমরা এখানে বসাবো। হ্যাঁ, তো একটা হচ্ছে এই sin x এর একটা মান পেলাম আমি 1, আর এখানে sin x এর একটা মান পেলাম কত আমরা, 1/3। এখানে sin x ছিল, তো এখানে আমি sin x এর মানটাই রাখলাম, x না বের করে এখানে sin x বের হয়েছে, এখানেও sin x আমি বসাইলাম। তুমি কিন্তু একটা কাজ করে ফেলছো, যে এই যে এগুলা বের করে ফেলছো, sin x সমান সমান এত, মানে x এর যে মানগুলা সেটা বের করে ফেলছো, sin x ইকুয়াল টু এত, এখানে sin x সমান সমান এত, একটা 1/3 একটা 1, এই 1 এবং 1/3 তোমাকে বসাইতে হবে। তার মানে এই জন্য অঙ্কটা তোমাকে দেখাইলাম, কারণ এখানে সাইন টাইম দিয়ে করা, এই জন্য পরীক্ষা হলে কি অনেকে আবার মানে মিলাইতে পারবে না, এই জন্য তোমাকে বললাম যে ভাই এইটা তোমাকে এইভাবে করে প্র্যাকটিস করে রাখতে হবে, তাহলে তোমার পক্ষে করা সম্ভব। এটা কিন্তু নতুন জিনিস না, একই পুরান জিনিসই কিন্তু এভাবে আসতেছে, জাস্ট এইটুকুই। আশা করি এইটুকু তুমি করতে পারবা, নিয়ম সেম। দেখছো, এফ অফ এক্স, এফ প্রাইম এক্স, ডাবল প্রাইম এক্স। এবার কি করলাম, এটা শূন্য ধরলাম। এবার পরের স্টেপ কি ছিল, এইখানকার সাইন এক্স বা এখানকার যে আমি সমাধান করছি এক্স এর মান, বা এখানকার ক্ষেত্রে সাইন এক্স এর মান, এই সাইন এক্স এর মানটা 1/3 আর সাইন এক্স এর মানটা 1, এই মানগুলো আমরা বসাবো কোথায়, এই যে ডাবল প্রাইম এক্স, এই যে ডাবল প্রাইম এক্স বের করে রাখছিলাম, এখানে বসাই দিয়ে দেখবো কি আসে। তো এই বসাই দিতে অনেকের ভয় করে, সমস্যা আসলে এই জায়গাটার মধ্যেই। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা চলো এখন দেখে ফেলি হচ্ছে কোনটা, আমরা হচ্ছে এখান থেকে সরাসরি, ওকে আমরা হচ্ছে, হ্যাঁ এখান থেকে আমরা জাস্ট হচ্ছে একটু এখান থেকে দেখে ফেলি, আসো এখান থেকে আমরা দেখে ফেলি, আমি জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি সরাসরি। ঠিক আছে, আমরা এখান থেকে চলো এই হচ্ছে অ্যান্সারটুকু দেখি, আমাদের এখানকার বাকি অ্যান্সারটুকু একটু দেখার চেষ্টা করি। ওকে, তাহলে এগুলো সব আমি আস্তে আস্তে রিলেট করে দিই, সমস্যা নেই। ওকে, এগুলো আমরা বুঝছি এখান থেকে কি কি হয়েছে। ওকে, তো খেয়াল করো জাস্ট, তো খেয়াল করো আমরা হচ্ছে একটু দেখি পরে, আমাদের সেই জিনিসটুকু দেখি আমাদের পরে কি কি আছে সেটা। এই যে দেখো বাকিটুকু সমাধান আমরা এখান থেকে দেখে ফেলে, আসো বাকিটুকু সমাধান আমরা এখান থেকে দেখে ফেলি, জাস্ট এখান থেকে দেখবো, বাকিটুকু আমি আর হচ্ছে লিখব না। হ্যাঁ, তো দেখো লাস্ট জিনিস আমাদের একটু, যে লাস্ট জিনিস আমাদের এখান থেকে কি আসে সেটা। লাস্ট জিনিস আমাদের কি আছে খেয়াল করো, যে এখানে আমাদের বলছে কি আলটিমেটলি, যে দেখো এই দেখো ঘ নাম্বার বাকি অংশটুকু আমি বের করে ফেলছিলাম এখানে, মনে আছে যে সাইন এক্স এর মান পাইছিলাম আমরা 1, আবার সাইন এক্স এর মান পাইছিলাম কত, আমরা সাইন এক্স আমরা আরও মান পাইছিলাম এখানে যে 1/3, এই যে আমরা সেই মানগুলো বসাইছি এখানে। দেখো সাইন এক্স এর মানটা 1 বসাইছি, সাইন এক্স এর মানটা 1/3 বসাইছি কোথায়, ওই যে এফ ডাবল প্রাইম এক্স এ, একটা বসাই দেখাই। তো আমাদের ফাংশন যেটা ছিল সেখানে আমি মানে সাইন এক্স এর মান যে 1, এই সাইন এক্স যেখানে যেখানে পাইছি সেখানে বসাই দিয়েছি, আর সাথে কজ এক্স এর মান 0 ছিল। তো আমাদের যে ফাংশনটা ছিল এখানে খেয়াল করো, আমাদের যে ফাংশনটা ছিল এই যে ডাবল প্রাইম এক্স, হ্যাঁ এই যে আমাদের ডাবল প্রাইম এক্স ছিল, খেয়াল করো এই ডাবল প্রাইম এক্স ছিল আমাদের, এইখানে বসাই দিব আমরা। এই দেখো ছিল কত আমাদের জিনিসটা ছিল হচ্ছে এরকম, যে হচ্ছে মাইনাস মাইনাস, খেয়াল করো মাইনাস এই যে আলটিমেট লাইনটা -2 sin x, তাহলে এখানে sin x এর মান কত বসাবো আমরা, 1/3, মানে 1, প্রথম ক্ষেত্রে 1 বসাচ্ছি আমরা, আর cos এর মান কত, 0 বসাবো, sin x এর মান কত
1/3। তো এই মানগুলো তুমি কি করবে এখানে বসাই দিবা, সুন্দর করে তুমি করবা কি এবার এই যে এখানে বসাই দিবা। দেখো ওইটাই করছি আমরা, জাস্ট ওইটাই করা হয়েছে। এই দেখো 1 বসাইছি আমরা, তারপর হচ্ছে cos x এর মান কত ছিল, শূন্য ছিল, সেই শূন্যগুলো বসাইছি। হ্যাঁ, সেই শূন্যগুলো বসাইছি, একই জিনিস। দেখো সেইটা আমরা বসাই দিছি, এই দেখো যে বসাইছি কত, আমরা এখানে বসাইছি হচ্ছে কত, এই দেখো sin x এর মানটা এখানে একবার বসাইছি কত 1, এখানে cos x ছিল শূন্য বসাইছি আর 1 বসাইছি, শেষ। তুমি জাস্ট মানটা বসাই দিবা, কোনো কাহিনী নেই। তো করার পর দেখো তুমি মানটা আসছে 4, 4 মানে কি শূন্যের থেকে বড়, শূন্য থেকে বড় মানে কি, তুমি কি পাবা, লঘুমান পাবা। তো ঠিক আছে, লঘুমান পাই না, তার মানে এই 4 তুমি বসাই দিবা কোথায়, মেইন ফাংশন যেটা ছিল f of x যেখানে লেখা ছিল সেইখানে তুমি বসাই দিবা কত, এই 4 বসাই দিবা, f of x এর 4টা তুমি বসাই দিবা, শেষ। সেম একইভাবে তুমি কি করছো এবার, এই f of x এর তোমার দেখো ওই মানটা বসাই দিচ্ছি আমি, 4টা বসাই দিছি, মানে 4 পাইছি না, সরি 4টা না, ওই sin x এর মানটা 1, আমি সেই জিনিসটা বসাই দিচ্ছি মেইন ফাংশনে এবং অ্যান্সার চলে আসছে আমাদের 3। দেখো f of x মেইন ফাংশনটা, মেইন নিয়ম কিন্তু সেম। তো sin x এর আরেকটা মান কত 1/3, তাহলে আমি এই 1/3 এবার ওই যে আমাদের যে ফাংশন ছিল সেইখানে দেখো বসাই দিছি। কিন্তু খেয়াল করো sin x এর মান বসাইলাম ঠিক আছে, কিন্তু এখানে কত আছে, cos x আবার আছে, এখানে cos x কিন্তু শূন্য বসানো যাবে না। cos x শূন্য ছিল কখন, যখন sin x এর মানটা 1, sin x যখন 1 তখন কিন্তু cos x সমান সমান 0, কিন্তু sin x যখন কত 1/3 তখন cos x কত জানি না, তো তখন তুমি cos x এর সূত্র লিখে নিবা, cos স্কয়ার x ছিল, লিখে নিবা 1 - sin স্কয়ার x। এই জন্যই এই অঙ্কটা করাই দিলাম বা দেখাই দিলাম, যে নাহলে কিন্তু এটা অনেকেই ঝামেলায় পড়তো, এই জন্য আমি অঙ্কটা দেখাই দিলাম। নর্মাল জিনিস তোমরা পারবোই, কোনো সমস্যা নাই। তুমি সেটাকে সাইনে প্রকাশ করে নিলা সব কিছু, কারণ এখানে আমাদের কি নাই, এখানে আমাদের কোনো cos টস নাই। তো আমি cosটাকে cos স্কয়ার x কে sin x স্কয়ার x এ পরিণত করে নিলাম। এখন তুমি মান বসাও, sin x এর মান, এই যে এখানে sin আছে, সব জায়গায় তুমি মান বসাই দাও, মান বসায় মানটা আসছে নেগেটিভ। আর আমরা জানি নেগেটিভ যখন হয় তখন কি পাই, গুরু মান পাওয়া যায়। তাহলে আমি কি করবো, এই যে sin x সমান সমান কি ছিল আমাদের, sin সমান ছিল 1/3, এই 1/3 আমি মেইন ফাংশনে বসাই দিব। মেইন ফাংশন দেখো 1/3 বসাই দিছি, দিয়ে আমি কি পাইছি, এই যে আমার সেই গুরু মানটা পাইছি, শেষ। এই ছিল অঙ্ক, খুব বড় ছিল একটু, কারণ এখানে আসলে অন্যান্য ক্ষেত্রে তো ভ্যালু থাকতো 2, 3 2 6 করে দিত, এখন তো ফাংশন সাইন টাইন আছে, গুণ করা লাগতেছে, একটু যেন কষ্ট হয়েছিল। তো অঙ্কটা করে রাখতে হবে। তো এরকম অঙ্ক আসলে আমাদের অবশ্যই পারতে হবে, ঠিক আছে। এরকম আসলে অবশ্যই আমাদের এখান থেকে পারা উচিত আর কি, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা পারবো, বা হচ্ছে আমরা এটা হচ্ছে রাখি, সমস্যা নেই, আমরা পরের পেজে যাই। খেয়াল করো আমরা এখান থেকে আগের পেজে যাই আমরা। তো আমরা এখান থেকে এই পুরোটা কিন্তু বুঝে গেছি। এবং খেয়াল করো আরেকটা জিনিস তুমি যদি বলি, এখান থেকে আরেকটা জিনিস যদি বলি, যে আমাদের এখানকার যে ঘ নাম্বারটা, মানে গ নাম্বারটা, এই গ নাম্বারটা খেয়াল করো, যে গ নাম্বারটা কী করবা আসলে। হ্যাঁ দেখো গ নাম্বারটা তুমি পারবা, এখান থেকে গ নাম্বারটা তুমি করতে পারবা। দেখো গ নাম্বারটা বেশি বড় না, ছোটোই আছে। আমি জাস্ট এখান থেকেই বলে দিই যে আমাদের এই অঙ্ক আমরা যে অঙ্ক দেখে আসছিলাম, এরকম অঙ্ক যে আমাদের এখানে ছিল, ঠিক আছে। দেখো গ নাম্বারটা আমাদের কী বলছে, এই হচ্ছে আমাদের সেই গ নাম্বারটা, এইটুকু বলছে কি এখানে, যে দৃশ্যকল্প 2 আমাদের দেওয়া ছিল, বলছিল x = tan 2y। এখন এখান থেকে বলছিল এটা প্রমাণ করতে বলছিল, তার মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তুমি জিনিসটাকে সাজাই নিয়ে যতবার অন্তরীকরণ করা লাগে করবা। যেমন এখানে দেখতে পাচ্ছ y1 আসছে, মানে কি একবার অন্তরীকরণ করলি শেষ। y2 কোথাও লেখা আছে দেখো তো এই ফাংশনে, হ্যাঁ y2 ছিল, যে y2 তো ছিলই, এই যে y2 ছিল আসলে, হ্যাঁ y2 ছিল। তাহলে আমরা কি করবো, 2বার অন্তরীকরণ করবো আর কি। যতবার লেখা থাকবে তুমি অতবার অন্তরীকরণ করবা, বা তুমি অন্তরীকরণ করতে থাকবা বেসিক্যালি, যেখানে গিয়ে মিলে যাবে। y2 ছিল যেহেতু সর্বোচ্চ, তাহলে কি 2বার অন্তরীকরণ করতে হবে, এই এতটুকু ধারণা পাইলাম। তো করা শুরু করি। আগে খেয়াল করলাম কি আছে, x = এত, আমি দেখতে পেলাম এখানে x = tan 2, তাহলে আমার তো dy/dx করতে হয়, তাই না। y = আগে আলাদা করে নিব। তোমার সমীকরণে যাই থাকুক, নিয়ম কি বলছিলাম, যে y = কি হয় সেটাকে আলাদা করে নিবা। তো এখানে তুমি দেখতে পাচ্ছ y তো ভিতরে, তাহলে ট্যানটাকে পাশে পাঠাইলা, ট্যান ইনভার্স হইলো, তারপরে এই রুটকে সরাই দিলা, স্কোয়ার করে দিলা, 2y হলো, সেখান থেকে y বের করে নিলা। প্রথম স্টেপ y সমান কত। এবার তুমি কি করবা, উভয় পক্ষে অন্তরীকরণ করো। তো y কে অন্তরীকরণ করলে আমরা লিখতে পারি dy/dx, বা লিখি সরাসরি কি হাফ, মানে y1। আর এখানে আমরা কি করছি খেয়াল করো, এই যে আমাদের এখানে আছে যে হাফ tan x² আছে না, আমি মনে মনে ধরলাম কি, যে এটা হচ্ছে আমাদের কি, যে হচ্ছে x ধরলাম মনে মনে। তো x এর উপর স্কোয়ার, থাকলে কি হয়, 2x হবে। তাহলে আমি দেখলাম যে 2x হইলো আমাদের। আর এই 2x যে হইলো, এবার আমরা কি করব, এই 2xটাকে এই 2x ধরলাম, এটা কি আসলে x ছিল না, এটা x ছিল না, এটা ছিল tan ইনভার্স x ছিল। এই জন্য আমরা করবো কি, এই জিনিসটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। এই জিনিসটা কি ছিল আমাদের, জিনিসটা ছিল সে tan ইনভার্স x। তো হাফ তো আমাদের সামনেই ছিল, কোনো সমস্যা নাই, এই হাফ ছিল, হাফ সামনে থাকুক। আর এটাকে আমি x ধরছি মনে মনে, x এর স্কোয়ার করলে 2x হয়, লিখলাম। আর tan ইনভার্স, এটা তো x ছিল না, আমি মনে মনে ধরছিলাম, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা ছিল চেইন রুল। তো আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, tan ইনভার্স x এর আসে 1/1 + x² শেষ। এবং আমি জিনিসটাকে একটু সাজায় গোছায় লিখলাম,
এখানকার 1 প্লাস এক্স স্কোয়ারটা ভাগ আছে দেখে গুণ করে দিলাম, তাহলে হলো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1, আর এখানে 2 আর হাফ কাটা গিয়ে থাকলো কত tan ইনভার্স x। একবার ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু আমিও দেখতে পাচ্ছি আমার প্রমাণে দুইবার ডিফারেন্সিয়েশন আছে, আরেকবার করব। তো এই পক্ষ এবং এই পক্ষকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, করলে কি হবে খেয়াল করো। দেখো আরেকবার ডিফারেন্স করছি, আরেকবার করছি, অ্যান্সার কি আসবে, এক্স এর সাপেক্ষে এইটুকু ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, দেখো ইউ আর ভি পড়ে আছে না, এটা হচ্ছে ইউ আর এখানে কি ভি, ইউ ভি সূত্র বসাবা। প্রথমে একজনকে সামনে রাখলাম, আর একজনের ডিফারেন্সিয়েশন y1 ছিল, ডিফারেন্সিয়েশন করছে আসছে y2। পরের বার y1টাকে সামনে রাখবো আর 1 প্লাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করবো, 1 তো শূন্য হয়, এক্স স্কোয়ার করলে 2x হয়, শেষ। আর এবার সে tan ইনভার্স x এর সূত্র সরাসরি আসছে ডিফারেন্সিয়েশনের 1/1 প্লাস এক্স স্কোয়ার, শেষ। এবার তোমার কাজ কি দেখো, এখানে এটা ভাগ ছিল, সবাইকে গুণ করে দিলাম, এক লাইনে গুণ করে দিলাম, প্রমাণটা চলে আসলো। এরকমই হয় এই আমাদের প্রমাণের অঙ্কগুলো, আসলে এরকমই হয়। তোমাকে আসলে এখান থেকে এই অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে যে ভাই নিয়ম একই রকম, তোমাকে জাস্ট এখান থেকে জিনিসগুলো পারার চেষ্টা করতে হবে একই রকম। আমি তোমাকে জাস্ট দেখাই এখান থেকে, এখন তোমাকে জাস্ট আমি দেখাই এবার যে ভাই এই জিনিসগুলো আসলে একই। তোমাকে জাস্ট আমি একটু জাস্ট কয়েকটা উদ্দীপক থেকে তোমাকে দেখানোর চেষ্টা করি যে এই প্রত্যেকটা জিনিস বেসিক্যালি আমাদের কি যে একই জিনিস। আমি জাস্ট একটু দেখাই, যেমন তুমি একটু দেখার চেষ্টা করো, এখান থেকে অন্যান্য অঙ্কগুলো তুমি সেমই পাবা আর কি। হ্যাঁ, যেমন তুমি এটা দেখতে পারো, এখানে তুমি মোটামুটি প্রশ্নগুলো তোমাকে দেখাই যে একই প্যাটার্নের প্রশ্ন পাবা। দেখো তুমি জাস্ট একই প্যাটার্নের প্রশ্ন দেখাই, এই যে এই উদ্দীপক তোমাকে দেখাই এখান থেকে। হ্যাঁ, তুমি এটা খেয়াল করো, তুমি জাস্ট প্রশ্নটা খেয়াল করো। ওকে, জাস্ট প্রশ্নটা খেয়াল করো কি বলছে এখান থেকে। এই প্রশ্নটার মধ্যে বলছে এক্স এর সাপেক্ষে এটার অন্তরজ বের করো। অন্তরজ বের করতে পারি আমরা উদ্দীপকের আলোকে মূল নিয়মে অন্তরজ, বলছিলাম না মূল নিয়মে আসে। তো মূল নিয়মটা ওই যে যেভাবে শিখেছিলাম, লিমিট, এই মূল নিয়ম না বলে পরীক্ষায় বলতে পারে লিমিটের সাহায্যে অন্তরজ বের করো, লিমিটের সাহায্যে অন্তরজ বের করো, ঠিক আছে, এটা জিনিস। আর আরেকটা জিনিস তোমাকে বলতে পারে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো, এই যে দেখো সেম জিনিস না, পর্যায়ক্রমিক অন্তরীকরণ না, আবারও সেম একই প্রসেসে এই জি অফ এক্স টু দি পাওয়ার এম লিখে দিবে, আস্তে আস্তে পর্যায়ক্রমিক অন্তরণটা করতে থাকবা। তুমি তো আরও প্রশ্ন দেখাই যে তুমি আসলে একই রকম প্রশ্নই তুমি আসলে পাবা, যে তোমাকে জাস্ট দেখাই যে প্রশ্নের প্যাটার্নটা সেম কিনা, প্রশ্ন ধরতে পারছো কিনা সেটা তোমাকে জাস্ট দেখাই। দেখো এটা কি বলছে আমাদের, এটা লিমিটের অঙ্ক, যে এক্স ইকুয়াল টু এই জিনিস আছে লিমিটের অঙ্ক, শিখছি আমরা অলরেডি। বলছে লিমিটের সাহায্যে এফ অফ এক্সের অন্তরজ বের করো। লিমিটের সাহায্যে অন্তরজ মানে কি, মূল নিয়মে অন্তরজ, মূল নিয়মে অন্তরজ। তাহলে মূল নিয়মের একটা শিখে রাখলে সেম প্রসেসে আমরা আগে থাকতে পারবো। আর এটা বলছে যে প্রমাণ করো যে জি অফ এক্স ইকুয়াল শূন্য বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের যোগফল একটা ধ্রুবক। তোমাকে বেসিক্যালি এখান থেকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। স্পর্শকের সমীকরণ বের করছো, মনে করো এই যে সাপোজ কথার কথা হচ্ছে কি স্পর্শকের সমীকরণ তুমি বের করছো, মানটান বসে এই যে স্পর্শকের সমীকরণ বের করছো, এই যে স্পর্শকের সমীকরণ এখানে যেভাবে আছে এক্স ওয়াই ওভাবে তুমি করতে থাকবা, স্পর্শকের সমীকরণ বের হবে। আর স্পর্শকের সমীকরণ বের করার পর তুমি কি করবা, এই দেখো এক্স অক্ষের খণ্ডিতাংশ ওয়াই অক্ষের খণ্ডিতাংশ শিখছিল না, এদের যোগফলটা কি হবে, ধ্রুবক হবে। তুমি দেখে যোগ করবা, দেখবা যে একটা ধ্রুবক সংখ্যা আসবে। এই নতুন কোনো কিছু এখানে আসলে নাই, জাস্ট একই জিনিসই বলছে। চট্টগ্রাম 23 দেখো সেম একই কাহিনী। তোমাকে বলছে কি দেখো একটা লিমিটের অঙ্ক দিছে, লিমিট আমরা পারবো। বলছে দৃশ্যগুলো এক হতে এত এর অন্তরজ বের করো, একটা অন্তরীকরণ জাস্ট করতে দিছে। তুমি জাস্ট ফাংশন নিয়ে অন্তরীকরণ করতে থাকবে এখান থেকে। আর পরটা কি দিচ্ছে দেখো, এই যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এটাই বলছিলাম যে পর্যায়ক্রমিক অন্তরীকরণটা এভাবে পরীক্ষায় আসে। তুমি সেম একইভাবে অন্য একটা বোর্ড দেখায়, কিন্তু দেখো একই প্যাটার্নের অঙ্কগুলো তুমি ঘুরে ফিরে পাবা। এখান থেকে তুমি প্যাটার্নটা একই পাবা। দেখো প্যাটার্নটা হচ্ছে একই পাবা। দেখো এই দেখো কি আসছে আমাদের সিলেট 23 আমাদের কি বলছে, এটাও দেখো সেম, যে সাইন এক্স দেওয়া আছে, বলছে লিমিট বের করো। বলছিলাম না লিমিটের অঙ্ক আসে। তাহলে দেখো এটা কি বলছে, সেই আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলছে। দেখাও যে ডি স্কোয়ার ওয়াই মানে কি আসলে ওয়াই টু বুঝাইছে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পরে বলছে এত হলে এত এর চরম মান নির্ণয় করো। তাহলে চরম মান মানে কি, ওই যে আমাদের সেই লঘুমান গুরুমান যেটা ছিল সেই চরম মান বের করতে হচ্ছে। মানে এখানে ফাংশনটা আগের মতোই কিন্তু দেওয়া থাকবে, এরকম এফ অফ এক্স থাকবে। এফ অফ এক্স মানে কি, এই যে কি বসাবো আমরা এখানে, এফ অফ এক্স সাইন এক্স বসাবো, পরে এই যে এফ পাই বাই 2 মাইনাস এক্স মানে সাইন এক্স কজ এক্স হয়ে যাবে। তার মানে ওই সাইন দিয়ে ফাংশনটা আসবে, মানে এরকম ওই যে একটু আগে যে করলাম দেখো ওই অঙ্কটাই কিন্তু বেসিক্যালি দেখো 2x সাইন 6 সাইন এক্স কজ এক্স হুবহু সেই অঙ্কটা সিলেটেও আসছে, ঢাকাতেও আসছিল। ওকে, তাহলে তুমি দেখো দিনাজপুরতে এসে আসলে মোটামুটি সেমই অঙ্ক। দেখো চেষ্টা করো, দিনাজপুরতে এসে আসলে একই অঙ্ক আর কি। দেখো এই যে একই অঙ্ক, আমি নিয়মটা দেখাই যে একই অঙ্ক যে আসলে এফ অফ এক্স দেওয়া আছে এখানে, তারপর দেওয়া আছে কি লিমিটের অঙ্কটা দিচ্ছে, লিমিটের অঙ্ক বলছে কি দৃশ্যকোণ মূল নিয়মে অন্তরজ বের করো। সেম মূল নিয়ম শিখে রাখতে হবে জন্য বলছি। দেখো এটা কি আছে খ নম্বরে বলছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ।
পর্যায়ক্রমিক অন্তরীকরণ। হ্যাঁ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এবার দেখো গ নম্বরে কি বলছে, ও না মানে পর্যায়ক্রমিক গ নম্বরই বলছিল, আর খ নম্বরে কি বলছিল, মূল নিয়মে বের করে। শেষ। তো ঘটনা আসলে দেখো একই। তো জাস্ট আশা করি তুমি ঘটনা চিনতে পারছো। এখন তুমি এই অঙ্কগুলো আসলে পরীক্ষা হলে সুন্দর মতো মিলায় শেষ করতে পারবা কিনা এটা ডিপেন্ড করে তোমার প্র্যাকটিসের উপরে। তুমি এই হিসাব নিকাশ কতটুকু ভালো বুঝো পারো তার উপরে। হিসাব নিকাশ যদি কম বুঝো অঙ্ক করো, হাতে করে অঙ্ক না করলে সেটা হিসাব নিকাশ কখনোই ইমপ্রুভ করা সম্ভব না। আর হচ্ছে ঘটনা কি, এই যে দেখো মূল লিমিটটা আর কি, যে মূল নিয়ম অন্তরজটা এই সেম প্রসেসটা অবশ্যই শিখে রাখতে হবে। মূল নিয়মটা মাস্ট, এটা একদম মাস্ট। হ্যাঁ, মূল নিয়মটা মাস্ট, এটা কিন্তু আমরা দেখছিলাম আর কি। ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখানে একটা জিনিস ছিল। তারপরে একইভাবে দেখো এখানেও সেম কাহিনী। এই দেখো ওই সেম অঙ্কটা বলছে যে যোগফলটা ধ্রুবক থাকবে, বলছিল যে এত ব্যবধানে চরম মান বের করো। চরম মান মানে সেই লঘুমান গুরুমানেরটাই। ঠিক আছে, এখানে সেম কাহিনী, অন্তরজ বের করতে বলছে, লিমিটের অঙ্ক ছিল, বলছিল যে এই দেখো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। জাস্ট প্র্যাকটিস থাকতে হবে এই জিনিসটুকু, বাকিগুলো তুমি সেম একই কাহিনী পাবো। দেখো 22 সালে যদি দেখো সেম একই জিনিসই তুমি পাচ্ছ। 22 সালে তুমি দেখো, দেখো এই যে একটা অন্তরীকরণ বের করতে বলছে, তারপর দিছে কি যে এখানে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 একটা অন্তরীকরণ তোমাকে করতে বলছে। আর একটা বলছে এই দেখো পর্যায়ক্রমিক, পর্যায়ক্রমিক থাকি। তো পর্যায়ক্রমিকটা খুব ভালো মতো ট্রাই করো, যেটা আমরা শিখলাম একটু আগে, সেই প্রত্যেক জিনিস ট্রাই করলে তোমার হয়ে যাবে। চট্টগ্রাম 22 দেখো এখানে সেম, এই যে টি দিয়ে শিখছিলাম না, সাইন টি কস এগুলো থাকতে পারে সেটা। তারপরে কি আছে আমাদের এখানে, যে দেখো এটা কি আছে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ আছে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এরকম থাকতে পারে, ওয়াই টু লেখা থাকতে পারে। আর একইভাবে কি আছে এখানে, যে লঘুমান গুরুমান বের করতে বলছে এবং দেখাইতে বলছে এইটার লঘুমান গুরুমান এত অপেক্ষা ক্ষুদ্রতর। বের করে দেখবা লঘুমান থেকে গুরুমান বড় না ছোট আসছে, শেষ। তো এটা কমন একটা অঙ্ক আর কি। হ্যাঁ, কমন একটা অঙ্ক, এভাবে পরীক্ষায় দিতে পারে। তো ফাইন, আশা করি বুঝতে পারছি। দেখো এখানে ওগুলো মোটামুটি একই, তুমি যেখানে যাও লঘুমান গুরুমান, এই যে পর্যায়ক্রমিক, এই যে এত এর সাপেক্ষে অন্তরীকরণ সেম, এটা মিলাই দিছিল। অন্তরীকরণ আছে, ডিফারেন্সিয়েশন সরি ইন্টিগ্রেশন দিছিল, বাকিগুলো সেম। দেখো এই স্পর্শক ও অভিলম্বের সমীকরণ তোমাকে বলছে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। তার মানে এই জিনিসগুলাই একটু হিসাব নিকাশ তুমি যদি প্র্যাকটিস করে ফেলো না, তাহলে দেখবা তুমি আসলে এখন প্রশ্ন তুমি কমন পাবা। দেখো জি এর চরম মান সমূহ নির্ণয় করো, তুমি জাস্ট এই দুইটা ক্লাস করে একটা ওভারঅল তোমার আইডিয়া হয়ে গেছে। তুমি আসলে কি আসবে, কোনটুকু পড়তে হবে, এতটুকু বুঝছো। তাহলে তুমি খুব ভালো করে একটা কাজ করো না, তো তোমার হয়ে যাচ্ছে। তোমার তো হামারি এত কিছু করার দরকার নেই, তুমি জাস্ট এই কাজটুকু করবা। সিকিউ সলভ যেটা বললাম একটু আগে, আমি এই কাজটুকু তোমার কথা বলেছিলাম যে তুমি এই অঙ্কগুলো বের করে, এই যে আমি এটা টেনে দিচ্ছি, তুমি জাস্ট এই অঙ্কগুলো বের করে তুমি বই থেকে একটু সুন্দর করে করে ফেলো, তোমার হিসাব নিকাশ তোমার কনফিডেন্স চলে আসবে। দেখো এই সিকিউ সলভের মধ্যে তুমি বেছে বেছে এই অঙ্কগুলোই তুমি একটু বেশি বেশি করে করো, তোমার অন্য কিছু করতে হবে না। তুমি এই 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 4 টাইপ 5 টাইপ, এই 5টা টাইপ তুমি ক্লিয়ার করো। এই 5টা টাইপ তুমি অঙ্কগুলো বেশি বেশি করে 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 অনেকবার করে করে তুমি কমপ্লিট করো। তুমি যদি একদিন সময় দাও, 2 দিন সময় দাও, দেখবে এই চ্যাপ্টারটা তোমার এই টাইপগুলো, এই 5টা টাইপ তোমার প্যারা হবে না। তুমি যদি 1 ঘন্টা 2 ঘন্টা করে বসো, এবার সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। তো এটা ক্লিয়ার করার চেষ্টা করো, কারণ এই টাইপগুলো কত ভালো ক্যালকুলেশন পারতেছো তার উপরে নির্ভর করছে তুমি আসলে সিকিউগুলো পারবা কিনা। সিকিউ ধরতে পারছো এখন যে হ্যাঁ কী কী বলতে পারে, তুমি এটা যারা একদমই পড়ো না আগে, এখন একটা আইডিয়া হয়ে গেছে কী কী সিকিউ কী কী আসতে পারে। এখন তোমাকে জাস্ট এই অঙ্কগুলাই তোমাকে ধরে ধরে করতে হবে আর কি। হ্যাঁ, তো বই থেকে করে ফেলো, বিশেষ করে বোর্ডে যেগুলো অঙ্ক বেশি আসছে বেশি নজর দিবা, ওগুলো থেকে হুবহু চলে আসতে পারে। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের হচ্ছে এই গেল হচ্ছে আমাদের পর্ব 2। হ্যাঁ, এ হচ্ছে আমাদের পর্ব 2 ছিল। পর্ব 2 হচ্ছে আমাদের এখানে হচ্ছে ডান। তো আমরা হচ্ছে এই পর্ব 2 এর পরে আমরা দেখব এখান থেকে যে এমসিকিউগুলো কীভাবে এখান থেকে আসে। একটু কষ্ট করে ভালো করে ওই টাইপগুলো প্র্যাকটিস করে ফেলো। ওকে, ভালো থাকো, দেখা হবে, আল্লাহ হাফেজ।